বা ধরো 2-3 মিনিট আগে, মেয়েটা ব্যালেন্স ছিল না বলেও বুঝতে পারিনি যে আমাকে দাঁড় করিয়ে দেওয়া উচিত গাড়িটা। মেয়েটা বলছে, দিদি তুমি বিলিভ করবে না, আমি দেখলাম ভিশনটা 2-3 মিনিট। আমি ভাবছি কি দেখলাম, এটা একটা কি এরকম। সে কয়েক মিনিটের মধ্যে আমি দেখছি স্টিয়ারিংটা ডান দিকে ঘোরাবে, ও ডান দিকে না গিয়ে খায়ের দিকে করে দিল। হতে হয়েছে ধৈর্য। একটা বাচ্চা কি হয়, মাকে ধৈর্য মানে কি সেটা শিখিয়ে দেয় একটা ছোট্ট বাচ্চা, যে কতখানি ধৈর্য তোকে রাখতে হবে আমাকে বড় করতে হলে। সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, সেও বলে দেবে যে তোরা হওয়ার আগে আমি কি ছিলাম, আর তোরা হওয়ার পরে আমি কি হয়েছি, সেটা উনি জানেন। ইভেন একটা বাবাকেও ধৈর্য শিখিয়ে দেয় একটা বাচ্চা। বাচ্চারা হচ্ছে বিগেস্ট টিচার্স। জিজ্ঞেস করেছিলাম তুমি কি মন্ত্রটা শুনতে পেয়েছিলে, যে মন্ত্রটা আমি বলছিলাম, এইখানে মজাটা শোনো। বললে আমি শুধু শুনছি তুই মাধবজি 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 করছিলাম না, আমি পুরো আমার পাওয়া মন্ত্র বলে যাচ্ছি। ও মন্ত্র বলে না যে বীজ মন্ত্র বলতে নেই, মেয়েটিকে শুনতে দেয়নি বীজ মন্ত্র, আমি কিন্তু ফোনেই বলছি। ও শুধু মাধবজি, ও কি করে অত বড় মন্ত্রকে শুধু মাধবজি 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 শুনছে। গোল টাইপের একটা যেরকম খুলে যায় না পোর্টাল, ওরকম থেকে উপর থেকে এরকম করে একটা আলো পড়লো মেয়েটির শরীরে, এবং মেয়েটিও সেটা দেখতে পেয়েছে। ও বলেছে দিদি আমি কিন্তু লাইটটা দেখতে পেয়েছিলাম। এবং সাথে সাথে ওর শরীর থেকে একটা চিৎকার দিয়ে একটা জোরে চিৎকার হলো, দিয়ে আমি দেখলাম একজন ধুতি পরা কেউ ওর শরীর থেকে মানে মাথার উপর দিকে উঠে চলে যাচ্ছে। যাওয়ার আগে আমাকে জানিয়েছে মা প্রণাম, আমি শ্রীকৃষ্ণকে, হে শ্রীকৃষ্ণ, হে বিষ্ণুদেব, তুমি ওকে তোমার পায়ে স্থান দাও, যেই আছে ওই মেয়েটির শরীরে যেই থাকে তাকে স্থান দাও। যেই বলেছে স্থান দাও, হে 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 হে, মনে হচ্ছে জিভটা বের করে যেন সে আওয়াজ করছে। হ্যাঁ, আর লকলকে জীবের একটা আওয়াজ হয়, কিন্তু ওই ধরনের আওয়াজ হচ্ছে, ইউ বিলিভ ইট অর নট, ওই ধরনের আওয়াজ হচ্ছে। তুমি জানো আমার প্রত্যেকটা সেকেন্ড আমার গায়ে কাটা দিয়েছে, আমার চোখ দিয়ে জল বেরোনো শুরু করেছে, কারণ আমি তো এরকম কোনোদিন ডিল করিনি। সে বলেই না করে একটা চিৎকার, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। মানে এরকম একটা, মানে ধরো পাগলরা ফট করে চেঁচিয়ে উঠলো, যেরকম একটা অদ্ভুত ধরনের চেঁচানো হবে, ওই ধরনের চেঁচানো, এবং গলা ভয়েসটা একটু যেন মিক্সড। তারপরে ঠিক এইভাবে হাসি, মানে উন্মাদ হয়ে গেলে যেভাবে হাসে। হ্যাঁ, তারপরে এরকম, বুঝতে পারছো? ওর থেকেই বেরোচ্ছে আওয়াজগুলো, কিন্তু ও কন্ট্রোল করতে পারছে না, বেরোচ্ছে এইরকম আওয়াজ, ওর ভয়েস চেঞ্জ। আমার না গায়ে কাটা দিয়ে দিয়েছিল, আমি না এরকম পট করে চমকে উঠেছি। একজন কোন তান্ত্রিকের কাছ থেকে তার বাড়ির কেউ একটা ওই যে মাদুলি বা কিছু একটা এনে দিয়েছিল, যে তুই এটা পর। ওর পড়লো, ওটা পড়ার পর আমার না শরীরে রাগ বেড়ে গেল, আর আমার মনে হতো যে আমি আয়নাতে নিজেকে দেখছি, কিন্তু এটা আমি না। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের সাথে কে আছে সেটা অলরেডি আপনারা দেখেছেন, তাই জন্যই ক্লিক করেছেন। রিনিতাদি আজকেও এসছে নতুন কয়েকটা বলবো না, দুটো ঘটনা আর দুখানা কিন্তু কল আছে, যে কলের দ্বারা আপনারা বুঝতে পারবেন যে দিদি কিভাবে কাজ করে। এবং সেই লাইভ কল, কিন্তু এরকম না যে আগে থেকে রেকর্ড করা ছিল। এবার কি বলবো, দিদির কাছে যারা যারা গেছে তারা সব রকমভাবে সুরাহা পেয়েছে এবং খুব ভালোভাবে কাজ হয়েছে তাদের। আপনাদের আশা করি মনে আছে কিনা কবি যতীন্দ্রমোহন বাগচি, মানে এনার নামটা আমরা অতটা শুনিনি, কিন্তু ওনার একটা অ্যানসিস্টার বা তার সোল একটা মেয়ের মধ্যে আছে, যার ফলে সেই মেয়ে 5 মিনিট 10 মিনিটের মধ্যে এত সুন্দর আর্টিকেল, ডকুমেন্টারি বা যে লেখাতে মানুষ শুনলেই মানে মুগ্ধ হয়ে যাবে, সেরকম জিনিসপত্রগুলো একটা মেয়ের মধ্যে রয়েছে। যাই হোক, এই পুরো পডকাস্টটা আপনাদের দেখতে হবে, এবং পুরো পডকাস্টের মধ্যে রয়েছে নানান টাইপের কথা, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে নানান টাইপের জিনিস যেটা দিদি প্রতিকার করেন। এবং দিদি যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা তো ব্লিঙ্ক করছে, জানেন আপনাদের কি করতে হবে। সারা বিশ্বের বাঙালির কাছে আপনাদেরকে পৌঁছে দিতে হবে কিছু ভালো তথ্য, বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ করতে চাইছেন সেই জন্য কল করতে পারেন, বা কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন যেটা আপনি বুঝতে পারছেন না যে কী করলে ভালো হতে পারে, সেই জন্যও কল করুন, আর ডাইরেক্ট রিনিতাদির কাছে। কেমন আছো দিদি? দারুণ আছি। প্রথমে বলি হ্যাপি নিউ ইয়ার কেকে পডকাস্টের তরফ থেকে। আমার থ্যাংক প্রণাম ইউ, নিও এবং ভাইয়ের প্রণাম নিও। সেম টু ইউ। আর সেম টু ইউ কি করে? তুমি আমার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সেম টু ইউ হবে। আর তোমার বাবা মাকে প্রণাম জানালাম। একদম, থ্যাংক ইউ। আজকে আমরা বছরের প্রথম পডকাস্ট করছি তোমার সাথে।
এবং তোমাকে দেখতে আজকে খুবই সুন্দর লাগছে। এই কারণটা একটু যদি রাখো তোমার সামনে। মাকে নিয়ে এসেছি নিজের মধ্যে, কি না মায়ের শাড়ি, মায়ের গয়না, মায়ের বিয়ের গয়না পরেছি। হুম। হ্যাঁ, মাকে বলেছি মা। কানেরটা মনে হয় দেখা যাচ্ছে না, ও কানেরটা কানে দেখা দেখি। যাচ্ছে না, এই যে 1974 খুব আমার মায়ের সুন্দর বিয়ে কিন্তু হয়েছিল, এটা। সেই বিয়ের গয়না পরে এসেছি, চোকার মায়ের, হুম, মায়ের শাড়ি, বুঝতেই পারছো। হুম। তো মা হয়ে এসেছি আজকে আমি। মানে আসার জন্য থ্যাংক ইউ। এবং মায়ের অনেক আশীর্বাদটা নিয়ে এসেছি অ্যাকচুয়ালি, ওকে, which means ওকে। মায়ের নাম কি জানতে পারি আমি? সুতপা চক্রবর্তী। বাহ! দিদি, অনেকে কমেন্ট করেছিল আগের পডকাস্টটা, তার না আগের আগের পডকাস্টটা 25শে ডিসেম্বর আমি তোমার একটা রিলিজ করেছিলাম এবং সেটাতেও অনেক ভালো রেসপন্স এসছে এবং তার আগের যেটা আমরা রিলিজ করেছিলাম অনেক লম্বা ছিল, বড় ছিল। সেটাতে অনেকে আমাকে বলেছে দিদিকে আবার নিয়ে আসো, দিদি আমি নিয়ে আসিনি, দিদি নিজেই আবার এসছেন কারণ এত ঘটনা গুচ্ছ জমে গেছে। ভুলে যাবো তো, হ্যাঁ, এটাও ঠিক, ভুলে যাবো। ভুলে যাবো তো, বলে দিয়ে তারপরে ভুলে যাওয়া ভালো। তো আজকে প্রথমে কি শুনছি তোমার কাছে আজকে? আজকে ঠিক 2 দিন আগে আমার কাউন্সেলিং হয়েছিল একজনের। তুমি কাউন্সেলিংও দিচ্ছ? হ্যাঁ, আজকে কাউন্সেলিংটা দিতে হবে। এটা মারাত্মক কোনো রকমের কাউন্সেলিং। না তুমি এখন কি কি করছো, মানে পিএলআর করছো হুম, আর কি কি করছো আমি সেটা? কাউন্সেলিং দিয়ে শুরু করি। হুম, তারপর শোনো, বাবা কিন্তু পিএলআর ডিপিএলআর আগে এক করে দিয়েছিলেন, হুম। এখন সেটার নামকরণ করে দিয়েছে দৈবিক সেশন। তো আমি আর ডিপিএলআর বা পিএলআর নাম দেবো না, দ্যাট ইজ দৈবিক সেশন। দৈবিক ওকে। সেশনের মধ্যে এভরিথিং বাবা ইনক্লুড করে দিয়েছেন। তো নামটা আমি আজকে এই পডকাস্টে এটা আমি সবার সামনে বলছি, এখন ওকে। থেকে ডিপিএলআর নাম দেবো না, পিএলআর নাম দেবো না, ইট ইজ দৈবিক সেশন, তো বাবার সেশন। তুমি এখন এই মানে এই যে যারা এখন দেখো নাম্বার দেখে তোমায় কন্ট্যাক্ট করবে তারা কি কাউন্সিলিংও করবে এবং বাদ বাকি এই এই আগে দৈবিক সেশনটাও করবে? আগে কাউন্সেলিং করা হবে। ওকে। ঠিক কাউন্সেলিং এর পরে বোঝা যায় যে আকাশিক রিডিং করা হবে না, হুম। ট্যারো না, রেকি না, মেডিটেশন না, সেভেন চক্রা, ব্যালেন্স না, দৈবিক সেশন। ওকে। আর না আরেকটা যেটা বলেছিলাম না, একটা নামকরণ করতে হবে করে হুম। বাবা করে দিয়েছেন, ওটা মেডিটেশন প্রোগ্রেশন। ওখান থেকেই দুটো লাইভ কলস আজকে আমি বলেছি তোমাদের নিতে। একদম। আমরা পডকাস্টের মাঝখানেই আমি কিছু লাইভ রিঅ্যাকশনস এবং কলস কেন রাখছি, এর কারণটা হচ্ছে যদি মানুষের না অনেক রকম অনেকে অনেক দেখো 10টা লিখলে একটা বাজে লেখে। হুম। তো সেখান থেকে আমরা একটা সেই ব্যারিয়ারটা ভেঙে দিতে চাইছি আজকে। লাইভ কলস আপনার যদি বিশ্বাস না হয় আপনি কথা বলতে পারেন, আপনি আরে অনেক অনেক করতে পারেন। ধন্যবাদ, ওনাদের জন্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় এসছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে এইটা করা যায়। ঠিক, তো ঠিক। থ্যাঙ্কস টু দেম, কি দে গেভ আস দ্য আইডিয়াস, হুম, 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 মানে হুম, হুম। দে আর দ্য লাইক দে আর হেল্পিং আস। হ্যাঁ, ঠিক। সবকিছু পজিটিভলি নিতে হয়, ওনারা হেল্প করছেন, আরো এগোও তুমি, আমি এগোবো। তো যাই হোক আমরা এবার ঘটনায় ঢুকি বা তোমার কাছে যে কাউন্সিলিং আছে সেটা যদি তুমি রাখো তোমার মতো করে। ওকে, নাম বলছি না, শর্মিষ্ঠা নাম রেখে দিলাম। ঠিক আছে। মেড নেম। আচ্ছা, ওনার কাউন্সেলিং যখন হবে তার আগে কিন্তু উনি জেনে গিয়েছিলেন ফ্রম দেবী অ্যান্ড দেবতাস, শি ইজ কানেক্টেড এক্সট্রিমলি, কিন্তু ব্যালেন্স করতে পারছিলেন না ছোটবেলা থেকে। উনি দেবী এবং দেবতাসের থেকে জেনে গিয়েছিলেন যে উনি থ্রু রেকি উনি মুক্তি পাবেন। মুক্তি ইন দ্য সেন্স, এই যে একটা ওনার ছোটবেলা থেকে প্রবলেম চলছে 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 লাইফে, সেটা থেকে মুক্তি পাবেন। কিন্তু আমাকে কিন্তু গতকাল আমাকে সকালবেলা বলেছে এই জিনিসটা, যেটা উনি আগেই জেনে গিয়েছিলেন কিন্তু আমাকে বলেননি। কিন্তু ওনার কাজটা কাউন্সেলিং সেশনেই রেখে দিয়ে হয়ে গেছে। কি কি যে পাঞ্চ করার না বাবা, মাইন্ড ব্লোয়িং, ভাবাই যায় না কখন কি বাবা দিয়ে দিচ্ছেন। ঠিক আছে। তো আমার যিনি এখন পিএ হিসেবে কাজ করছেন, প্রিয়া বিশ্বাস, খুব ভালো কাজ করছেন। মেয়েটিকে শ্রীকৃষ্ণই পাঠিয়েছেন যে যাও, এবং এই মেয়েটি হচ্ছে সেই ভদ্রমহিলা যার 10 বছরের মেয়েকে নিয়ে দাক্ষিণে জ্ঞানগঞ্জে গিয়েছিলাম। ও হ্যাঁ, হুম। তো আজকে বলেছেন লাইভে তাকে বলেছেন। আনা হবে কলে। তো হুম। উনি নিজেই থেকে আমাকে বলেছেন যে দিদি আমি তোমার কলিংটা করব, তুমি অ্যাপয়েন্টমেন্টসগুলো বুক করে আনলাম, তুমি জানলে কি করে, আমি তো অনেক দিন ধরে ভাবছি। বললো আমাকে না শ্রীকৃষ্ণকে গিরি ডাকে, তো গিরি আমাকে মানে মনে হচ্ছে বলিয়ে দিলেন। আমি ব্যাস আর নো লুকিং ব্যাক, কারণ তোমাকে যখন শ্রীকৃষ্ণ পাঠিয়েছে ওটা আমার দায়িত্ব এখন তোমাকে দেখে রাখা। শি ইজ ডুইং সুপারব, কিন্তু ফার্স্ট টাইম করছে সুপার পারফরমেন্স। 1 মাসের মধ্যে আমি বুঝতে পারছি যে অনেক সাপোর্ট দিয়েছে আমাকেও। এবং দিদি আমি কোথাও ভুল হচ্ছি বলো তো, দেখো তো এইভাবে বলেছি, ওইভাবে ইয়ে আছে অনেক, মানে শেখার ইচ্ছে আছে। আর শ্রীকৃষ্ণ হেল্প করে যাচ্ছেন মারাত্মকভাবে ওনাকে। তো ওখান থেকে ওই মেয়েটি প্রিয়ার সাথে প্রথমে কথা বলে, শর্মিষ্ঠা নাম বললাম না, শর্মিষ্ঠা নাম হুম। রেখেছি। তারপরে আমার সাথে কাউন্সেলিং ফিক্স হচ্ছে, যখন কাউন্সেলিং ফিক্স হচ্ছে আমি তার আগে তো বলি যে তোমার রিসেন্ট পিকচার, ডেট অফ বার্থ, ফুল নেম পাঠাবে। মেয়েটির চোখ দুটো আমাকে খুব অ্যাট্রাক্ট করছিল।
খুব অ্যাট্রাক্ট করছিল, মানে চোখ দুটোর মধ্যে যেন আলাদা একটা মায়া, ডিফারেন্ট। যতবারই দেখছি চোখ দুটো বেশ সুন্দর লাগছে, মানে একদম ডিফারেন্ট চাউনিটা। তারপরে আমি বাবাকে বললাম সামথিং ইজ ডিফারেন্ট, সামথিং ইজ ডিফারেন্ট। ঠিক আছে, তারপরে ও বলেছিল যে সকাল 7:30টায়, এছাড়া ওর টাইম হবে না। আজ ঠিক আছে, সকাল 7:30টাতেই করবো। কারণ আমি যখন ভাবছি যে 7:30টায় পারবো না, তখন বাবা আওয়াজ দিচ্ছে ওটা কিন্তু 7:30টাতেই কর, করতে হবে তোকে, এই আওয়াজ পাচ্ছি আমি। ঠিক আছে। এবার সকাল 6:30টায় আমি বলেছিলাম আমাকে ঘুম থেকে তুলে দেবে, তো 6:30টায় আমি 1 ঘন্টা আগে বলি যে আমাকে একটু নক করে দেবে, কারণ রাত হয়ে যায় আমার শুতে শুতে, 2টো 2:30টে অবধি আমি কাজ করি বা 1:30টা অবধি কাজ করি। তারপরে তো ঠিক আছে, ও ঠিক 6:30টায় আমাকে তুলে দিয়েছে। তো আমি উঠে আর দেরি করিনি। আমার যে আহ, পুচকু ডাকি গোপালাকে, আমি পুচকুকে ধূপ যা দেওয়ার দিয়ে টিয়ে যা করার, আমার গাছ আছে, ফুলের গাছ, ফুলের গাছে জল টল দিই, আমি কথা বলি গাছের সাথে। তারপরে ইউনিভার্সের সাথে একটু কথা বলতে হয়, ম্যানিফেস্টেশন, যেটা আমি আগের দিনও বলেছিলাম, ম্যানিফেস্টেশন সেগুলো করে তারপরে কলটা এসছে। কলে প্রথম দিকে সব নর্মাল নর্মাল নর্মাল। আমি বলছি তোমার জীবনীটা বলো, যেভাবে বলি অটোবায়োগ্রাফিটা বলো, কেস স্টাডি করা অ্যাকচুয়ালি। আর বাবা চান যে আমার ধৈর্য বাড়াতে, কারণ আমি খুব চঞ্চল। তো বাবা চান পুরোটা শুনবি, তারপরে আমি তোকে বলবো। তো আমাকে পুরো কেস স্টাডিটা করতে হয়, তারপরের থেকে আমি ভাইব্রেশনস পাই, নাহলে কিছু পাই না। তো শোনা শুরু করলাম যখন, আমি অল্প অল্প ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, কারণ মেইন ইভেন্টে আমি আসবো, যেটা আমার সাথে হয়েছে। তো ও বলছে যে ছোটবেলা থেকেই আমি মানুষের সাথে খাপ খাওয়াতে পারি না, চেষ্টা করি কিন্তু হয় না। তারপরে কোন তান্ত্রিকের কাছে তাকে না না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি, যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইম্প্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কীভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কী করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। তাকে একজন কোন তান্ত্রিকের কাছ থেকে তার বাড়ির কেউ একটা ওই যে মাদুলি বা কিছু একটা এনে দিয়েছিল, যে তুই এটা পড়। ওর পড়লো, ওটা পড়ার পর আমার না শরীরে রাগ বেড়ে গেল। আর আমার মনে হতো যে আমি আয়নাতে নিজেকে দেখছি, কিন্তু এটা আমি না। আয়নাতে নিজেকে ও দেখছে, কিন্তু এটা ও না, আরেকজন। ভাবো, যেগুলো আমরা মুভিতে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে, হয়েছে, এখন আর হচ্ছে না ওর, আফটার দ্য কাউন্সেলিং। তো তারপরে আমি বলছি যে তুমি যে এগুলো ফিল করো, তুমি কবে থেকে ফিল করো? ছোটবেলা থেকে। এবার আমি বুঝতে পারি যখন আমি ওম বলি না, বলে আমার ভিতর থেকে করে কেউ ওমটা বলতে দেয় না। এইবার শুরু হচ্ছে কিন্তু। হুম, ওম গুনে বলতে দেবে না, মানে এই করে দিচ্ছে, একদম উল্টো পাল্টা ভাইব্রেশন করে দিচ্ছে ভিতর থেকেই। বললাম দিদি আমি বুঝতে পারছি এটা আমি না, কিন্তু আমারই গলা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম আওয়াজ বেরোচ্ছে। কিন্তু আমি কিন্তু মেডিটেশনে বসেছি, কিন্তু আমি করতে পারছি না। তারপরে বলছে যে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, আমি সেটা নিতে পারি না, এগুলো বন্ধ করতে হবে। ঠিক আছে, কীরকম ভয়ঙ্কর সেটাও কিন্তু অতটা ডিসক্রাইব করেনি, আর আমার এখন মনেও পড়ছে না, হয়তো বা নট নেসেসারি বলাটা। কিন্তু বলো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি আমি। আর ওর জীবনীটা বলছিল যেগুলো, তো সেগুলোর মধ্যে আমি ডিটেলসে যাচ্ছি না, দোজ আর ভেরি ভেরি পার্সোনাল। কিন্তু ও বলছে যে আমি বুঝতে পারছি যে আমি নিজেকে আয়নায় দেখছি, নিজেকে দেখছি না এটা। আর 2 নম্বর হচ্ছে অনেক কিছু আমি সবুজ আলো দেখেছি, সবুজ আলো একদম থার্ড আই দিয়ে না, ওপেন আইতে ছোটোবেলায় দেখেছি সবুজ আলো। এবং বলে আমি প্রেজেন্স ফিল করি। এবং এমনও হয়েছে যে স্বপ্নে আমি দেখছি যে একজন বিকৃত মুখের একজন সাদা চুলওয়ালা মহিলা এসে বলছে যে আমি তোর বরের সাথে এইটা করেছি, মানে কি তাকে আটকে দিয়েছি যাতে তার কাজটা না হয়। বর কিন্তু কাজ করছে, কিন্তু মনোমতো করতে পারছে না, এরকম কিছু আটকে যাচ্ছে, ফিনান্সিয়াল ক্রাঞ্চ। তো এরকমও কিন্তু দেখতে পাচ্ছে যে এরকম হাসতি এসে বলছে তাকে, কিন্তু ও বুঝতে পারছে দ্যাট ইজ নট পজিটিভ, দ্যাট ইজ নেগেটিভ, কিন্তু ও কিছু করতে পারছে না। আচ্ছা, আমি এখানে বাবার কাছে প্রে করে নিই যে বাবা প্লিজ হেল্প মি, যাতে আমি ঠিকঠাক বলতে পারি, মেয়েটার যেন আশাটা রাখতে পারি, কারণ ও বলেছে হ্যাঁ দিদি তুমি বলো। যাই হোক, তারপরে পুরোটা ওর লাইফ হিস্ট্রি শুনলাম। শোনার পর আমার মনে হলো যে ওকে আগে ব্যালেন্স করতে হবে। ও নিজের চক্রাস কন্ট্রোলে নেই ওর, ও তো একটা অন্য ধরনের সোল,
নট ফ্রম দ্য হিউম্যান প্লেন, ফ্রম ডিফারেন্ট প্লেন, এটাও বললাম। কিন্তু আমি এটা বুঝতে পারছি না কোথার থেকে, কিন্তু হালকা হালকা একটা ভাইব্রেশন আসছে, একটা স্নেকের পিছন দিকটা আমি দেখছি, স্নেকের পিছন দিক দেখতে পাচ্ছি। কিন্তু আমি ধরতে পারছি না যে নাগ ওয়ার্ল্ড থেকে, কারণ নাগা ওয়ার্ল্ড থেকেও কিন্তু মানুষ রূপে জন্ম নেয়। এটা 3টে কেস এসছে আমার কাছে ফ্রম দ্য নাগা ওয়ার্ল্ড। হুম, সেটা অন্য পডকাস্টে বলবো। ওরকম স্নেকে যে দেখছি, তো প্রথমে দেখলে তো আমাকে বুঝতে হবে যে যে ভিশনটা বাবা দিচ্ছেন এটা মানেটা কি, কারণ ধাপ করে তো আনসার দেওয়া যায় না। এরকম একটা আমি পাচ্ছি যে একটা স্নেকের পিছন দিকটা যে এরকম এরকম করে চলে যাচ্ছে, এরকম দেখতে পাচ্ছি। তো আরেকটা জিনিস বলে রাখি, যারা স্নেক ওয়ার্ল্ড থেকে আসে না তাদের চোখ ভীষণ অ্যাট্রাকটিভ হয়। তুমি তাদের দিকে তাকালে অন্যদিকে তাকাতে পারবে না। স্নেকের চোখের দিকে তাকালে তুমি অন্যদিকে তাকাতে পারবে না। তারা তো ওনারা কিন্তু অন্ধ হয়। স্নেকস কিন্তু অন্ধ হয়, যেটা আমরা শুনেছি। আমি জানি না কতটা ঠিক কতটা ভুল। সায়েন্টিফিক্যালি শুনেছি স্নেকস নাকি অন্ধ হয়, এটা আমি জানি না, বাট শুনেছি। তো তাদের প্রত্যেকে দেবে স্নেক কিন্তু চোখ দিয়ে কিন্তু অ্যাট্রাক্ট করিয়ে দেয়। এটা দেখেছো যে স্নেক তাকালে তুমি অন্যদিকে তাকাতে পারবে না। ইট ইজ সো ট্রু। এদেরও চোখ ভীষণ অ্যাট্রাকটিভ, তুমি অন্যদিকে তাকাতে পারবে না, এরকম। তো বললাম না প্রথম যেটা আমাকে আটকে ছিল যে একে একটু ডিফারেন্ট লাগছে এই কারণে। তারপরে মেয়েটা বলছে যে দিদি আমার চক্রা ব্যালেন্স করবে যে, আমি তাহলে এখন মেডিটেশনে বসি। হ্যাঁ, তো আমি বললাম হ্যাঁ বসো। বাবা বললেন যে তুমি ওকে করিয়ে দাও। চক্রা ব্যালেন্সিং কিন্তু আলাদা ফিজ নিই, কিন্তু আমি নিইনি, কারণটা রোলিং তো, বাবা ক্যামেরা রোল করিয়ে দিয়েছে, ওখানে তো আমি বাধা দিতে পারছি না। আর কেন দেবো? যিনি করাবেন সে করাচ্ছেন, তো আমি কে বন্ধ করার? আমি বলছি দেখো তুমি মেডিটেশনে বসো। বলো দিদি মেডিটেশনে কিন্তু বসবো, কিন্তু আমি কিন্তু মেডিটেশনে বসলে মানে অনেক কিছু হয়। তাই হচ্ছে অনেক কিছু হয় কিন্তু সকালবেলায়। মিন ওয়াইল আমি বাচ্চার জন্য কিন্তু খাওয়া বানাচ্ছি, কানের মধ্যে ব্লুটুথ মিউট করে রাখি যাতে আওয়াজগুলো না পাই, কিন্তু ফোকাস পুরো ওনার দিকে, কারণ বাচ্চাটা ঘুম থেকে উঠেছে, খাওয়াটা দিতে হবে, এই সময় কথা, বুঝেছো? তো আমি বললাম অন্য আওয়াজ হয় মানে? বলে দিদি হয়, আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে তুমি কিন্তু মানে দেখো। আমি ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি না, অডিও কলিং হচ্ছে। আমি ঠিক আছে। তারপরে না আমি ওটা আমার তরফ থেকে মিউট করতে গিয়েছি, করতে গিয়ে না কেটে গিয়েছে। তো আমি ভাবলাম যে ওই সময়টা আমি কি করাচ্ছিলাম, শ্রীকৃষ্ণকে আহ্বান করছিলাম। যে বুঝতে পারলাম বারবারই শ্রীকৃষ্ণর মুখটা আসছে, বুঝলাম ওনার ইষ্টদেব শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণকে আহ্বান করছিলাম, ইনভোক করছিলাম যে প্লিজ ওকে ব্যালেন্স করে দে, ওর চক্রা ব্যালেন্সিংটা করিয়ে দে, ঠিক আছে? এই করতে করতে আমার হাত দিয়ে তো মিউট হয়ে গিয়েছে, মানে মিউট করতে গিয়ে কেটে গিয়েছে। তাই ভাবলাম এখন তো ব্যালেন্স করছে, আমি ফোন করলেও ডিস্টার্ব হতে পারে, থাক। তো কয়েক মিনিটের মধ্যে ও আবার রিং ব্যাক করেছে। আমি তুলে বললাম আই এম সো সরি, আমি না মিউট করতে গিয়ে কেটে দিয়েছি। তো বললো দিদি তুমি কি আওয়াজটা পেয়েছিলে আমার চিৎকারের? বললাম না, আমার তো মিউট, আমি কেটে গিয়েছিল না। বললো আমি কিন্তু খুব জোরে চেঁচিয়েছি। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাভ পেশেন্স, সারেন্ডার্ড হও। আর এইগুলো কি জানো, এগুলো বলেছেন আগের দিন যে আমরা যে কাজগুলো করি ইট ইজ উইথ ডিভাইন অ্যান্ড সোলস, ভেরি রিস্কি, সব থেকে রিস্কি ওয়ার্ক হচ্ছে আমাদের ওয়ার্ক, ঠিক আছে? পার পাওয়া যায় না, কিন্তু পালাতেও পারবে না, চাইলেও না। আমি বললাম আমার কিন্তু একটা কাট করে লেগেছে ভিতরে, কিন্তু উপায় নেই, আমাকে তো কাজটা করতেই হবে। তো তারপরে আমি বললাম না আমি কোনো চিৎকার শুনিনি, কারণ আমার মোবাইলটা, আমি তো বললাম কেটে গিয়েছিল। বললো দিদি আমি আবার বসছি। ঠিক আছে। বসছি বলে আমার তো ব্লুটুথ কানে, বসছি বলেই না করে একটা চিৎকার, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, মানে এরকম একটা, মানে ধরো পাগলরা ফট করে চেঁচিয়ে উঠলো, যেরকম একটা অদ্ভুত ধরনের চেঁচানো হবে, ওই ধরনের চেঁচানো, এবং গলা ভয়েসটা একটু যেন মিক্সড। তারপরে ঠিক এইভাবে হাসি, মানে উন্মাদ হয়ে গেলে যেভাবে হাসে, হ্যাঁ, তারপরে এরকম, বুঝতে পারছো? ওর থেকেই বেরোচ্ছে আওয়াজগুলো, কিন্তু ও কন্ট্রোল করতে পারছে না, বেরোচ্ছে এইরকম আওয়াজ, ওর ভয়েস চেঞ্জ। আমার না গায়ে কাটা দিয়ে দিয়েছিল, আমি না এরকম পট করে চমকে উঠেছি। কিন্তু আমি জানি আমি ফোন রাখতে পারবো না, কারণ এখানে ভৌতিকগিরি হলেও আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই।
করতে হবে আমাকে। আর বাবা যখন ধাক্কা মেরে ফেলেছে, উঠতে তো হবে আমাকে, বাবার কৃপাতেই উঠতে হবে, কিন্তু ছাড়তে পারবো না। বুঝতে পারছো আমার সিচুয়েশন? মানে এই ধরনের, মানে আমি তোমাকে বলতে পারলাম কিনা আমি জানি না, আরো ভয়ঙ্কর, কানের মধ্যে পুরো ওই আওয়াজটা পাচ্ছি আর কি, হে 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 হে, হা 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 হা, মানে ওই যে ভয়ঙ্কর আর্তনাদ করে যে হাসি, ওই হাসি। তারপরে এই এই ধরনের আমাকে বলছে, ঠিক আছে? তুমি বুঝতে পারছো? আমার ফট করে মাথায় আসছে যে আমার বাচ্চা আছে। ও যদি ওখান থেকে কিছু আমার এদিকে চলে আসে, আমার প্রোটেকশন নিয়ে রাখতে হবে আমাকে। আমি তখন ডিরেক্ট বলেছি, "বাবা প্লিজ হেল্প মি, বাবা প্লিজ হেল্প মি" করে আমি বলে যাচ্ছি, "বাবা প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি।" হ্যাঁ, তারপরে বলছি আমি শ্রীকৃষ্ণকে, "হে শ্রীকৃষ্ণ, হে বিষ্ণুদেব, তুমি ওকে তোমার পায়ে স্থান দাও। যেই আছে, ওই মেয়েটির শরীরে যেই থাকে, তাকে স্থান দাও।" যেই বলেছে স্থান দাও, হে 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 হে, মনে হচ্ছে জিভটা বের করে যেন সে আওয়াজ করছে। হ্যাঁ, আর লকলকে জিভের একটা আওয়াজ হয়, কিন্তু ওই ধরনের আওয়াজ হচ্ছে। কেউ বিলিভ ইট অর নট, ওই ধরনের আওয়াজ হচ্ছে। তুমি জানো আমার প্রত্যেকটা সেকেন্ড আমার গায়ে কাটা দিয়েছে, আমার চোখ দিয়ে জল বেরোনো শুরু করেছে, কারণ আমি তো এরকম কোনোদিন ডিল করিনি। এটা হচ্ছে অন্য কাজ, এটা আমার কাজ নয়, কিন্তু বাবা আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে, তো আমাকে করতে হবে। এরকম করছে পুরো উন্মাদের মতন। অ্যান্ড দ্য ভয়েস ওয়াজ নট হার্স, কমপ্লিটলি ডিফারেন্ট ভয়েস। আমাকে পুরো, আমি এরকম করে নিয়েছি, মোবাইল স্পিকার না, কানের মধ্যে ব্লুটুথ ছিল, এরকম মোবাইলটা রেখেছি, রেখে আমি কনস্ট্যান্ট শ্রীকৃষ্ণ বা বিষ্ণুদেব বলো পাটা দেখছি। আমি পা, শ্রীকৃষ্ণ পা দেখছি, বা বিষ্ণুদেবের পা, যেটাই বলো, কমলের মধ্যে তার পা দেখে আমি আমার মেডিটেশনে যে মন্ত্রটা আমি শ্রী বিষ্ণুদেবের কাছ থেকে পেয়েছিলাম, ওটা ওয়ার্ল্ডে কোথাও আমি দেখেছি নেই, ব্রাউজ টাউজ করে, ওই মন্ত্র প্রথমবার আমি ফুল চ্যান্ট করা শুরু করলাম। করেই যাচ্ছি চ্যান্ট, করেই যাচ্ছি চ্যান্ট, করেই যাচ্ছি চ্যান্ট। ঠিক আছে? উম, বলে না যে মন্ত্র পায়, আমি মন্ত্র পেয়েছি, কিন্তু সেটা আমি দেখেছি, ওই মন্ত্রটা কোথাও আমি দেখলাম না যে মন্ত্র আছে। ওই মন্ত্রটা যেটা আমি পেয়েছি বিষ্ণুদেবের কাছ থেকে, ওইটা প্রথমবার আমি অ্যাপ্লাই করলাম। কেন জানি না আমাকে মনে করালেন বিষ্ণুদেবজি যে এইটা তুমি চ্যান্ট করো, মানে এসে যায়। ওটা চ্যান্ট করছি করছি করছি, আবার আমি জয় শ্রী মাতাজি, যখন আমি দেখছি যে আমার আমার ভয় আসছে, কিন্তু ভয়কে তো আমি এন্ট্রি দিতে দেবো না, তাহলে তো হবে না। আমি তখন জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি, যেটা আমরা আমাদের গুরুমার থেকে শিখেছি। মাতাজি শ্রীনির্মলা দেবীর সেন্টারে যখন করতাম, জয় শ্রী মাতাজি আমরা বলতাম, জয় শ্রী মাতাজি করেই আবার চ্যান্ট করছি, আর বলে যাচ্ছি, "বাবা প্লিজ হেল্প মি, আই নিড ইউর হেল্প, হে সতীমা, আই নিড ইউর হেল্প।" পুরো সবাইকে আহ্বান করছি। ও কিন্তু হেসে যাচ্ছে, আমি বুঝতে পারছি ও কিন্তু দাপাচ্ছে, আওয়াজটা একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে, মানে কি ও দাপাচ্ছে। পরেও বলেছিল কি হয়েছে, ঠিক আছে? কারণ ও আমাকে শুধু বলেছিল, "এই সাইডে তুমি যেটা শুনেছো, ওই সাইডে আরো অন্যরকম হয়েছে কিন্তু।" তখন আমি জেনেছিলাম যে কি হয়েছিল। দাপাচ্ছে আর বিকট এরকম আওয়াজ, শুধু আমাকে থ্রেটনিং দেয়নি, ওইটা বাদে। বুঝতে পারছো আওয়াজ কি ধরনের আওয়াজ পেয়েছি আমি? তখন আমার চোখ আর শোনো, আমি সত্যি কিচ্ছু জানি না, ওপেনলি বলছি আমি কিছু জানি না, কিন্তু একটা জিনিস শিখেছি আমি বাবার থেকে বা তাদের থেকে, যে মনে প্রাণে ভালোবেসে যদি তুমি কারোর জন্য প্রার্থনা করতে পারো, আর সেই প্রার্থনা যদি চোখ দিয়ে জল পড়ে, তাহলে সেই আওয়াজ শোনে, উপরওয়ালাও শোনে, এবং যে সোল সেও শোনে। এবং তার সোলের সাথে যদি তুমি কানেক্টেড হতে পারো থ্রু লাভ ভাইব্রেশনস, সে যদি বোঝে যে না, এ আমাকে ছেড়েও না, জানেও না, কিন্তু আমার জন্য প্রার্থনা করে যাচ্ছে কনস্ট্যান্ট, তোমার কথা শুনবে, সে চুপ হয়ে যাবে, ভয় পেতে নেই। তাকে বুঝতে দিতে হবে যে না, আমি তোমার জন্য মন থেকে, তোমাকে চিনি না জানি না, কিন্তু মন থেকে তোমার জন্য প্রার্থনা করছি, তুমি মুখ পাও। তো আমি নিজেকে একদম স্ট্রং করে নিয়েছি যে আমি ভয় পাবো না। সেই সময় আমার ছেলের রান্নার যেটা করছিলাম পুড়ে গেছে পুরো, কিন্তু আমি ওটা দেখছি পুড়ছে, কিন্তু আমি কিছু করছি না, কারণ ফোকাস নড়ানো যাবে না। পুড়ে যাক, পরে আবার রান্না করে দেওয়া যাবে, কিন্তু আমার এই কাজটা করতে হবে। ইট ইজ ভেরি ভেরি রিস্কি, কারণ ওখানে সোল তো সব দেখতে পাচ্ছি আমি কি করছি। সোল যদি দেখে আমি রান্নাও করছি, হাবি আমার উপরে হতে পারে। তো আমি চোখ বন্ধ করে ওকে বলছি, "বাবা শোনা, তুই আমার রায়মানের মতন, আমার রায়মানটা যেটুকু তুই ওরকম, তুই ওর মধ্যে আটকে গিয়েছিস, নিশ্চয়ই কিছু ও করেছিল, আমি ক্ষমা চাইছি, মা হয়ে ক্ষমা চাইছি তোর কাছে, তুই ক্ষমা করে দে।" হে এ এরকম আওয়াজ, এর থেকেও ভয়ঙ্কর। তখন আমি শ্রীকৃষ্ণ বলছি, আমার তো পুরো পিলে চমকে যাচ্ছে, এভরি সেকেন্ড চমকাচ্ছে, কারণ আই এম নট ইউজ টু দিস। ভাই আমি মাস্টার্স করে রেখেছি, আমি কোনোদিন তন্ত্রা নিয়ে পড়েই নি। তুমি আমাকে লিটারেচার বলো, আমি লিটারেচার বলে দেবো। তখন যদি জিজ্ঞেস করতে, সেটাও বলতে পারতাম না। তন্ত্র তো জানি না আমি,
মন্ত্রার ম জানি না, সেখানে এটা হচ্ছে, যেটা একদম অ্যাবসলিউট এক্সট্রিম হার্ডকোর তন্ত্র হচ্ছে এখানে, মানে সিচুয়েশনটা একমাত্র যারা সিদ্ধি লাভ করে রেখেছেন তাদের জায়গা এটা, আমার জায়গা নয়, একদম স্ট্রেট বললাম, আমার জায়গা নয় এটা। তো বুঝতে পারছো, আমি যে প্রার্থনা করছি উত্তর দিচ্ছে যাবো না, মানে যাবো না বলছে না, হাসি দিয়ে বুঝিয়ে যাচ্ছে তুই যা ইচ্ছা কর, আমি যাচ্ছি না, এরকম। হ্যাঁ, আর ধাপ ধাপ আওয়াজ, মানে সেকেন্ড সেকেন্ডে চেঞ্জ করছে, তার কখন কি আওয়াজ দেবে আমি জানি না। আমার পিলে চমকালে চমকাকে, আমি ভেবেছি ভয় পেলেও আমাকে করতে হবে, যোগা দেখা জায়গা, কারণ আমিও অনেক সাহসী হয়ে গিয়েছি বাবার পাল্লায় পড়ে। যোগা দেখা যায়, কারণ আমার সাথে বাবা আছে, কিছু করতে এলে বাবা আছে, আর আমি তোকে মন থেকে প্রার্থনা করছি তোর জন্য, তুই ডেফিনেটলি সে সম্মান দেবে। আমি এটাও বলেছি যে দেখ, আমি তোকে দেখতে পাচ্ছি না, তোকে চিনি না, তুই বলেছি না তুমি বলেছি মনে পড়ছে না, কিন্তু আমি মা হিসেবে বলছি তুই আমার রায়মানের মতন, তো মা হিসেবে বলছি তুই মায়ের কথা রাখবি না। দেখ শ্রীকৃষ্ণ এসেছেন, দেখ মা কালী এসেছেন, সত্যি তাদের ভাইব্রেশনটা এসে গিয়েছে অলরেডি, দেখ বাবাও আছেন, তো এই সুযোগ কিন্তু বারবার তুই পাবি না রে, এইভাবে বলছি আমি, তুই পাবি না রে, তুই চলে যা। আমি কিন্তু সত্যি জানিস, আমি বলছি জানিস তো, আমি তোদের মতন অত নলেজ রাখি না, তোরা অনেক কিছু জানিস, তোরা দেবাত্মা, যে ভিতরে ছিল সে দেব আত্মা ছিল, কিন্তু একটা মেয়েটার উপরে আক্রোশ ছিল, মেয়েটা ফ্রম দ্য স্নেক জোন, ছেলেটা নট ফ্রম দ্য স্নেক জোন, হি ইজ ফ্রম দ্য দেবলোকা, কিন্তু মেয়েটা কিছু করেছিল, সে কারণে ছেলেটির আক্রোশ জন্মের পর জন্ম ওর সাথে, ওর ভিতরে, ঠিক আছে। ছেলেটা দেবাত্মা হলো, দেবীরা যখন রেগে যায় সেই রাগ কিন্তু অন্য রকম, সেটা হ্যান্ডেল করা, বুঝতে পারছো। দেবতারা মাথা ঠান্ডা করে তোমাকে দেখাচ্ছে তাদের মূর্তি, আমার মাথা ঠান্ডা, তারা যখন রেগে যাবে সেটা ভেবে নাও কিরম, মানে দেবতাদের মধ্যেও কিন্তু শ্রেণী আছে, বাচ্চা কাচ্চা তারা, হ্যাঁ, এই বাচ্চা কাচ্চাদের মধ্যে তুমি ধরো তাকে ধরলাম, তাহলে সে এরকম ভয়ঙ্কর, তাই জন্য বলে বাবা যখন রেগে যায় ডিস্ট্রয় হয়ে যায় সবকিছু, বুঝতে পেরেছো, নিজেদেরকে সবসময় তারা ঠান্ডা রাখে। তার রাগটা আমি ফিল করছি, তখন আমি বলেছিলাম ও যখন হাসছে না, হা 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 করছে আর হে হে করছে, আমি বুঝেছি তুই অনেক কষ্টের মধ্যে আছিস, এবং আমরা যখন প্রচন্ড কষ্টে থাকি এবং ট্রিমেন্ডাস রাগ উঠে যায়, তখন আমরা এমন ভাবে হাসি যাতে পাশের লোকটা ভয় পায়। দিদি উনি কি খুব পজেস ছিলেন? She was possessed by a male soul মেল সোল? and that was a দৈবিক সোল, আর এই জন্মে শুধু না, অনেক কটা জন্মে। এবং এইবার আসছি আমি মেইন ইভেন্টে। দিদি তুমি এটা দেখার সময় বুঝতে পারো যে এ কত নম্বর সোল বা এর কত নম্বর? কত নাম্বারটা আসে না, ওটা যদি বাবা দেখান, সেটা যদি প্রয়োজন মনে হয় বাবা, কারণ উনি আনসার দিচ্ছেন, আমি বলে যাচ্ছি, হ্যাঁ, উনি যদি চুপ হয়ে যান আমি চুপ হয়ে যাবো, একদম ডিরেক্ট চ্যানেলাইজড হতে থাকে মেসেজেস। এখানেও একবার হয়েছিল, ফার্স্ট পডকাস্ট না সেকেন্ড পডকাস্টে, দেবী চ্যানেল মেসেজ চ্যানেলাইজ হয়ে গিয়েছিল, বুঝেছিলে না কিভাবে হয়, একদম বলছে বলে দিচ্ছি। একটা জিনিস তুমি বলেছিলে এর আগের পডকাস্টে, তুমি যে বলছিলে যে আমি কথা বলছি না, আমি কোনটা আগে, আমরা ঘটনা অফ দ্য ক্যামেরা বললাম অন্য একটা ঘটনা, অন দ্য ক্যামেরা আমরা শুনছি অন্য একটা ঘটনা, মানে আমি নিজেও জানি না যে আমি কোনটা বলতে যাচ্ছি, আমি জাস্ট বসে যেয়ে বলে দিই কি আই এম ব্ল্যাঙ্ক, প্লিজ হেল্প মি, ব্যাস। তারপরে আর কিছু, আমি অনেক সময় নিজের পডকাস্ট দেখা আমার বারণ, যদি না বাবা বলেন যে তুই দেখ, আমি যখন বসি, ধরো সাপোজ কোনো একটা পডকাস্ট নিজের দেখ, আমি 5-6টা হয়ে গেছে, তুমি একটাও দেখোনি? আমি 3টে বোধহয় দেখেছি, 3-4 না আমার বারণ আছে, কেন বলো তো, ওই পডকাস্ট দেখতে গেলেই কমেন্টের দিকে দেখি তো পরে তো মাথা খারাপ হয়ে যায় আমার, ওই জন্য পুরো বারণ। আমি যদি বলি তবে দেখবি না, তবে যেগুলো দেখি না আমি নিজেই উঠতে পারি না যে কি বলেছি আমি, এগুলো কি বলেছি, তাহলে অন্যদের তো ডেফিনেটলি মাইন্ড ব্লোয়িং অবস্থা হতেই পারে, কারণ এটা তো আমি বুঝতে পারছি যে আমার মনেই নেই, মানে আমি তো সজ্ঞানে কি বলছি জানি না, কিন্তু চ্যানেলাইজড হয়ে যাচ্ছে এটা জানি, তো সেই জন্য যা দিচ্ছি নিয়ে নাও, সবার ভালো হবে। তুমি মেডিটেশন করাও? হ্যাঁ করাই, ক্লাসেস করাও? ক্লাসেসে এখনো বাবা পারমিশন দেয়নি, কারণ আমি করানো শুরু করব, ট্রেড লাইসেন্স হয়ে গিয়েছে আমার, গুড নিউজ, ওকে, ট্রেড লাইসেন্স হয়ে গিয়েছে, এরপরে আমি ওই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের জন্য অ্যাপ্লাই করেছি, এরপরে ওটা হয়ে গেলে তখন রিসিট ইয়ে ছাপাবো, তারপরে সার্টিফিকেটস ছাপাবো, তারপরে ক্লাসে আসবো, কারণ মানে আমি গভর্নমেন্টকে পে করে আমি আমার কাজ করা শুরু করছি, তো ইললিগাল কিছু না, লিগালি করতে হলে একটু ওয়েট করতে হবে, ওই জন্য চেম্বার খুলতে পারিনি এখনো। ও হ্যাঁ, অনেকের কিন্তু ইয়ে ছিল যে চেম্বার খুলেছে কিনা, না চেয়ার রেডি হয়ে গিয়েছে, আনতে পারিনি এখনো, টেবিলটা অর্ডার দেওয়া হয়েছে, আনতে পারিনি এখনো, কারণ এই কাজগুলো আমার চলছে আর একা হাতে করছি আমি, আর বোঝোই তো, ইফ देयर इज অনেস্টি ইট টেকস সাম টাইম, কিন্তু যখন হয় একদম একদম একদম। তো
এবার দিদি, হুম হ্যাঁ, তুমি যেটা বলছিলে যে তুমি বুঝতে পেরে যাও যে উনি পজেসড হয়েছিলেন এবং হুম এটা অনেক আগে, বৈদিক কোনো লোক হুম এটা, হুম হুম কোনো হুম ঋষিমণি লোক। না, ফ্রম দেবলোকা। আমি এটাও বলছি আমি দেখতে পেয়েছি সেই সোলকে, দেখতে পেয়েছি, কিন্তু যখন হচ্ছিল তখন দেখতে পাচ্ছিলাম না। তখন বুঝতে পারছিলাম, তখন ফিলিংসটা আমাদের সাইকিক হিলার্সে কি হয়, ফিলিংসটা চলে আসবে হুম পুরো। আমি বুঝতে পারছিলাম যে প্রচন্ড এমন কিছু করেছিল এই মেয়েটি কোনো এক জন্মে এনাদের সাথে, যে এই পার্টিকুলার সোলটা না আক্রোশে এসে গিয়েছে, তোকে মেরেই ফেলবো বা তোকে আমি দেখিয়ে দেবো, এভরি বার্থে ওর সাথে, ওর শরীরের মধ্যে। এই জন্য আয়নাতেও যখন নিজের দিকে তাকাতো, ও বলতো আমি নিজের দিকে তাকাচ্ছি কিন্তু নিজেকে দেখতে পাচ্ছি না, কেমন কালো কালো দেখতাম নিজেকে। আফটার দ্য কাউন্সেলিং আমাকে ফার্স্ট জিনিস বলেছে, দিদি আয়নাতে আমি দেখে ভয় পাই না এখন আর, এবং আমি নিজে গায়ের রং দেখছি, বা আমার তো গায়ের রং সুন্দর। আফটার দ্য কাউন্সেলিং, মোক্ষ পাওয়ার পরে। হুম হুম হুম। এবার তখন যখন ও ওরকম মানে উন্মাদনা যেটা বলে আর কি করছে, তখন আমি বলা শুরু করছি ওই যে মন্ত্রটা আমি পেয়েছি থ্রু মেডিটেশন বিষ্ণুদেবের কাছ থেকে, সেই মন্ত্র চ্যান্ট করে যাচ্ছে আমি একদম। আর অন্য সময় কি হয়, মন্ত্রটা একটু এদিক ওদিক যদি ভুল হয়ে যায় এরকম, ওই সময় কোনো এরকম মাথা আসছে না, একদম পর 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 চ্যান্ট করছি আমি, একদম স্পিডে না, আমি তো স্পিডে পারি না, আস্তে 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 সন্ধি বিচ্ছেদের মতন করে চ্যান্ট করছি, কিন্তু করছি। আমাকে বিষ্ণুদেব শুধু আওয়াজ দিয়ে তুই করে যা, থামবি না, তুই করে যা। ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে তোরা দিয়ে দিয়ে, ভাইব্রেশনটা কিন্তু ওইদিকে যাচ্ছে, ওই মেয়েটির কানে যাচ্ছে, এবং সেখানে এফেক্টটা কি হচ্ছে। কখনো পরে আমাকে বলেছে দিদি, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো আমার সাইডটা তোমাকে বলেছি, তোমার সাইডে কি হচ্ছে তো শুনিনি, বলে এদিকে আরো বেশি হয়েছে। আমি নিজেকে মেডিটেশনে বসেছি, আমি ভিতর দিয়ে মনে হচ্ছে গুজরে বেরোচ্ছে কেউ, ঠিক রে রাগ, মুঠি হয়ে গিয়েছে হাত, বেরোবো না শরীর থেকে এরকম। তারপরে কখনো জিভ বের করে মা কালী যেরকম হাত এরকম করে, ওই যে তখন লকলকে আওয়াজ পাচ্ছিলাম, ওইটা তখন হ্যাঁ করে মা কালীর মতন মুখ বলে বলছে এরকম আমি করছি। দিদি আমার কোনো কন্ট্রোল ছিল না। তারপরে যে হাসছে, বললো ওই যে আরেকজন হাসছিল, যেটা আমার আওয়াজ থেকে বেরোচ্ছিল, আমি তো বুঝতে পারছি আমার এগুলো বেরোচ্ছে, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না। তো আমি বুঝতে পার, দিদি তুমি যে কাঁদছো আমি শুনতে পাচ্ছি, আমি ভাবছি যে দিদি আমাকে চেনেন, ও আবার ভাবছে ওই সময় যে দিদি আমাকে চেনে না, মানে সোল দেখো, সোল তো বডির মধ্যে আছে, বলছে দিদি আমাকে চেনে না, দিদি কাঁদছে কি করে, এই ফিলিংসের মধ্যে আসছে কি করে যে আমার কষ্ট হচ্ছে। আমি জাস্ট আমার রায়মানকে ওর মধ্যে প্রেস করে দিই, যে আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, সেটা যেই হোক, চিনি জানি না জানি দরকার নেই, যেই হোক কষ্ট পাচ্ছে, বের করতে হবে। তখন আমি ওকে, ও ও চুপ, ও দেখছে যখন এরকম তাণ্ডব করে যাচ্ছে, তখন আমি বলছি মায়ের কথা শোনো, দেখো আমি তোমাকে চিনি না জানি না, তোমাকে কোনোদিনও আমি দেখতেও পাচ্ছি না, নিতেও পারছি, শুধু বুঝতে পারছি তুমি অনেক কষ্টে আছো, এটা বুঝতে পারছি। তো তোমার কষ্টটা নির্মূল করতে দেখো কারা কারা এসছে, দেখ। আমি এবার বাবা সোনা, হ্যাঁ, বাচ্চা, এই করে বলছি, কারণ সোল এটাই বোঝে, যেটা আমি শিখেছি তাদের থেকে, ভালোবাসা, এটাই বোঝে। সে যে সোলে, ডেভিল সোলও এটাই বোঝে। তাকে যদি ডেভিল হোক, যেই হোক, ডেভিল হোক, তুমি যদি ভালোবেসে প্রার্থনা ফ্রম হার্ট টু হার্ট টাচ কর, ওদের তো হার্ট হয় না, কিন্তু বলছি কথার কথা, ফ্রম দিস ভাইব্রেশন টু দ্যাট ভাইব্রেশন যদি লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারে, এবং সে যদি বুঝতে পারে ইউ আর অনেস্ট, সে তোমার কথা শুনবে, তুমি যেটা বলবো সেটা করবে। তো যখন আমি এটা বলছি বাবা শোনা, আমি বুঝতে পারছি তুই আটকে গিয়েছিস, তুই বেরো, দেখ কে এসছে। তারপরে আমি বললাম যে দেখো তো, মেয়েটিকে বলছে দেখো, আমি যখন লর্ড বিষ্ণুদেবের মন্ত্রটা অনেকবার চ্যান্ট করে গিয়েছি, আমি নিজে জানি না কতবার, তখন দেখলাম চুপ হয়ে গেল মেয়েটি। তখন আমি আভাস পেলাম থেমেছে, থেমেছে, আভাসটা পেলাম, আওয়াজ বললাম না, আভাস পেয়েছি। তখন আমি বললাম দেখো তোমার মাথার উপরে, দেখো উপর থেকে একটা অদ্ভুত লাইট তোমার শরীর এসে পড়েছে, এবং আমি দেখতে পাচ্ছিলাম যে একটা গোল টাইপের, মানে দেখতে পাচ্ছি আমরা থার্ড আই দিয়ে দেখছি, কারণ মেয়েটি তো অনেক দূরে থাকে, গোল টাইপের একটা যেরকম খুলে যায় না পোর্টাল, ওরকম তো উপর থেকে এরকম করে একটা আলো পড়লো মেয়েটির শরীরে, এবং মেয়েটিও সেটা দেখতে পেয়েছে। ও বলেছে দিদি আমি কিন্তু লাইটটা দেখতে পেয়েছিলাম, এবং সাথে সাথে ওর শরীর থেকে একটা চিৎকার দিয়ে, একটা জোরে চিৎকার হলো, দিয়ে আমি দেখলাম একজন ধুতি পরা কেউ ওর শরীর থেকে, মানে মাথার উপর দিকে উঠে চলে যাচ্ছে। যাওয়ার আগে আমাকে জানিয়েছে মা প্রণাম, আমাকে জানিয়েছে মা প্রণাম, যে যাচ্ছেন ওর শরীরটা ছেড়ে, কিন্তু আমাকে কিচ্ছু বলেনি যে আমি ছাড়বো না, আমি করবো না, না। ও যখন ফিল করেছে যে আমি মন থেকে প্রে করছি, এটা পুরো প্রেয়ার, এই দেখো আমি এসছি এই কথায়, এখানে আমি এসছি কারণ আমি প্রে করছি ওর জন্য, ফিল করে করছি, এমনি উপরি উপরি না, যে রান্না পুড়ে গেলে পুড়ে যাক, কিন্তু আমার কাজটা হতে হবে,
ফিল করে যখন করছি, ও তো সোল তো সবই দেখতে পাচ্ছে, কারণ সোল লেভেলে তো সবই দেখা যায়। আর দেব সোল, হি নোজ এভরিথিং, দেখতে পাচ্ছে এই মেয়েটা আমাকে জানে না। আমি এটাও বলেছি, তুমি যে নলেজ রাখো আমি সেই নলেজ জানি না, আমি অজ্ঞ, কিচ্ছু জানি না, কিন্তু এটুকু জানি, বাবার থেকে এটুকু শিখেছি যে ভালোবাসলে এবং মন থেকে প্রে করলে ভগবান সে আওয়াজ শোনে এবং সোল সে আওয়াজ শোনে, সে যেই হোক। তা আমি মা হয়ে তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যাও আর দেখো তোমার জন্য কে কে এসে। তখন সে দেখলাম উঠে যাচ্ছে, পুরো দেবসোল, ধুতি পরা, হালকা মোচ দেখতে পেয়েছি আমি, মোচ দেখতেই পেতে পারি, কিন্তু আমি জানি না উনিকে, নাম জানি না, মুকুট পরা, ওই অ্যাটায়ারিং। আর আমার সাথে না এগুলোই হয়, আমি কেন জানি না এই ধরনেরই মানুষেরা আমার কাছে আসে, যাদের থেকে আমি এগুলোই পাই। উঠে যাচ্ছে, যাওয়ার আগে বললো মা প্রণাম, আমি যাচ্ছি। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার কথা রেখেছো, এটাই আমার কাছে বিশাল পাওয়া, এটাই সব থেকে বড় গিফট তুমি আমাকে দিয়ে গেলে। আমি শান্তি পেলাম, কারণ এটা একটা কাজ ছিল, এটা অপূর্ণ থাকলে মেয়েটার ক্ষতি হতো। থ্যাংক ইউ সো মাচ। আর আমি শ্রীকৃষ্ণকে বলে আসলাম, দুটো বাচ্চাকেই শান্তি দে, যে ওর শরীরের মধ্যে আছে সেটাও একটা বাচ্চা, আর এই মেয়েটার সোলও তো একটা বাচ্চা, দুটোকে শান্তি দে, শান্তি দে, শান্তি দে, হে মা কৃপা কর, কৃপা কর, কৃপা কর। দেখো গায়ে কাটা দিচ্ছে। হলো জিনিসটা, যখন বেরিয়ে গেল মেয়েটা ঠান্ডা। তখন আমি বললাম এইবার তুমি 7 চাকরা মেডিটেশন করো, আর শ্রীকৃষ্ণকে বলো বা মা কালীকে বলো, যার সাথে তুমি কানেক্টেড ফিল করছো। এর মধ্যে আমি বুঝতে পারলাম এই মেয়েটি কে। এই মেয়েটি হচ্ছে, বলে দিই একটু, শি ইজ আ দেবী সোল। মা কালীর কোনো রূপে, কোনো একটা মা কালীর রূপ আছে যেখানে মা গলার মধ্যে সাপ নিয়ে আছেন। আমি এই রূপ কিন্তু মায়ের দেখিনি, মুন্ডমালাই দেখেছি, কিন্তু মা কোনো একটা অবতারে গলায় সাপ আছে তার। ওই সাপ, দেখো, আহ, বাবার গলায় যে সাপ, আমি তাকে শ্রীনারায়ণ ভাবি, কারণ বাসুকি দেব মানে বাসুকি নামটা কার, বিষ্ণুদেবের। শ্রীনারায়ণ ওই রূপে আছেন। মা কালীর গলায়ও যে সাপ, যে রূপে আমি দেখেছি তাকে সেই দিনই, সেটা হচ্ছে শ্রীনারায়ণী। So this girl is from the snake world and she is the lower self of Sri Narayani মা। তাই জন্যে ওই ওয়ার্ল্ডে কিছু একটা হয়েছিল, কি হয়েছে মাকে জিজ্ঞেস করেছি, আর মা কালী ভীষণ রেগে গিয়েছিল, ভীষণ রেগে গেছিলেন মা। আমি যখন মাকে জিজ্ঞেস করেছি যে মা কি হয়েছিল, মা একদম এরকম করছে, বলবে না কি হয়েছিল, বলবে না। আমি বাবা থাক, আমার ঢোকার দরকার নেই, মাফি হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আমার কাছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে মোক্ষটা পেয়েছে। আর কেঁচো খুঁড়তে কেউ সাপ বের করার দরকার নেই, মা যখন মানা করেছে তাহলে আমি ঢুকবো না। এবং মেয়েটিকে আমি বলেছি যে দেখো আমি ঢুকতে গিয়েছিলাম মাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তুমি কি করেছিলে, যেটা আমাকে ক্লায়েন্টসে বের করতেই হয় সেশনে, কিন্তু মা যখন না বলে দিয়েছে তো আমি আর বলবো না। এবং মেয়েটিও বলেছে, জানো তো দিদি, আমি বুঝতে পারতাম যে অনেক দেবতারা আসে, কিন্তু কপাল কুচকে থাকে কেন আমার দিকে তাকিয়ে, মানে ও দেখতে পেতো কপাল কুচকে আছে, কোনো ঋষিমুনি আলো ঠিকরে বেরোচ্ছে শরীর, কিন্তু ওর দিকে কপাল কুচকে আছে। এটা কি করে স্বপ্নে দেখছে? মেডিটেশনে দেখছে, স্বপ্নে না, ও পুরো অনেক সময় চোখ খুলে দেখছে। না না, আমি বুঝতে পারছি না, উনি তোমার সাথে কন্ট্যাক্ট করার আগে উনি মেডিটেশন করতেন? উনি মেডিটেশন করতে বসতেন, কিন্তু উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতেন, মানে উনি মেডিটেশন করতে করতে পারতেন? পারতেন না, আর নিজেকেই নিজে ভয় পেতেন। উনি আয়না দেখতে ভয় পেতেন নর্মাল লাইফে? নর্মাল লাইফে, কারণ নিজেকে, মানে নিজেকে দেখছে কিন্তু বুঝতে পারছে দিস ইজ নট মি, কারণ এই ছেলেটিকে দেখতে পাচ্ছে। সবাই ভুরু ভুরু কুচকে। আর যে ডিভাইন সোলই দেখতে পাচ্ছে ভুরু কুচকে আছে ওর দিকে। বলেছে ঋষিমুনি একজন আলো ঠিকরে বেরোচ্ছে, কিন্তু ভুরু কুচকে আছে। কিন্তু যখন এটা হয়ে গেল, আমি তারপরে ডিরেক্ট জিজ্ঞেস করলাম, দেখো তো তোমার শরীর হালকা হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ একজন যখন বেরিয়ে যাবে, যে কোনো এনার্জি হোক, শরীর হালকা ফিল করছো কিনা। বলে দিদি আমি এটা বুঝতে পারছি যে হ্যাঁ আমার মাথা ফাথা ধরে গিয়েছিল, সেটা আর নেই, বডিটা হালকা লাগছে, ভালো ফিল করছি। আমি শ্রীকৃষ্ণ, মা কালী, বাবা সবাইকে তুমি থ্যাঙ্কস জানাও, শ্রী বিষ্ণুদেবকেও থ্যাঙ্কস জানাও। এবং ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি মন্ত্রটা শুনতে পেয়েছিলে, যে মন্ত্রটা আমি বলছিলাম, এইখানে মজাটা শোনো। বললে আমি শুধু শুনছি তুই মাধবজি 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 করছিলাম না, আমি পুরো আমার পাওয়া মন্ত্র বলে যাচ্ছি। ও মন্ত্র বলে না যে বীজ মন্ত্র বলতে নেই, মেয়েটিকে শুনতে দেয়নি বীজ মন্ত্র, আমি কিন্তু ফোনেই বলছি। ও শুধু মাধবজি, ও কি করে অত বড় মন্ত্রকে শুধু মাধবজি 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 শুনছে, কি বলবে এটা তুমি? ইজ ইট সায়েন্স অর হোয়াট ইট ইজ, অর ইজ ইট দ্য অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিজম? তার ইচ্ছে যে তুই শুনতে পাবি না, কিন্তু ও বলবে, ওকে আমি বলেছি বলতে, তুই শুনবি না, তাই জন্য ও শুধু মাধবজি 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 শুনবে। আমি মাধবজি বলিনি, আমি মনটাকে একদম ফোকাস রেখেছি, বীজ মন্ত্র পেয়েছি, ভুল বলা যাবে না, তাড়াহুড়ো করবো না, কারণ এমনিতেও আমার মন্ত্র বলা মানা আছে।
এটা আগেও বলেছি। তুই মনে মনেও তো বলতে পারতিস। না, ওখানে মনে মনে কিছু চলে না। মনে মনে বলবো কি, ওই আওয়াজ দিচ্ছে তো আমাকে, তো আমি তো ডিস্ট্রাক্টেড হয়ে যাব। আমার বাড়িতেও আমি ফাটিয়ে বলেছি মন্ত্র, যেটা আমাকে বলেছিল এটা বল, আমি বলে গেছি আমার মতন। আর যেই দেখছি আমার হার্ট চাকরায় ভয় আসছে, জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি করে যাচ্ছে একদম এইভাবে। ভয় ঢুকতে দেবো না, ভয় তো ঢোকেই। রায়চাকেও ভয় ঢুকেছিল, কিন্তু ভয় ঢুকতে দেয়নি, এরকম দেখলুগি। এরপরে মেয়েটির থেকে বাকি যেগুলো জেনেছি এগুলো বললাম। বললো যে মা কালী মানে স্পেশাল কৃপা ওর, কারণ সে তার হায়ার সেলফ হচ্ছে সেই সাপটি যে মায়ের গলাতে জড়িয়ে থাকে। আমি কিন্তু মায়ের এই রূপ কখনো দেখিনি, যেটা ওই দিন দেখেছি আমি। মা কালী বিভৎস ভয়ঙ্কর রেগেছিল ওর উপরে, কিন্তু মা এখন ঠান্ডা, আমাকে ভিতরে ঢুকতে মানা করেছে। তো আমার যেটুকু অকাত আমি তো সেখানেই থাকবো, তার বেশি করতে গেলে তো আমার ক্ষতি হবে, হ্যাঁ না? কারণ সেটা তাদের ওয়ার্ল্ড, তাদের ডিসিশন। আমাকে যেটুকু দিয়েছে আমি সেটুকু দিয়ে চলি বাবা, আমার দুটো বাচ্চা আছে, আমার সংসার আছে, তারা তো আমার সংসারটা সুন্দরই টেনে দিচ্ছে, তা আমি কেন তাদের অবাধ্য হই? আর তারপরে মেয়েটি বলেছে পরের দিন আবার 6:30 ফোন, ওর ফোনটা দেখে 6:30 না 5:30 বোধহয় ফোন করেছে, এরকম কিছু একটা। আমি না ঘুমের চোখে দেখি তিং করে উঠে আবার আমার পিলে চমকেছে ভোরবেলা। পরের দিনই। আর ও ভোরবেলাতেই মেডিটেশনে বসে। আমি না দেখেই না আমার ঢাক করে উঠেছে একদম, আবার কি হলো, কারণ ওই আবার যেন শুনতে না পাই আমি, কারণ আমার তো ভয় লেগেছিল। বাবা আমাকে জাস্ট বলছে ভয় পাবি না, ভয় পাবি না, তুই ভয় পাবি না, বুঝেছো? কারণ আমার তো ওর ফোন দেখেই তিরিং করে উঠেছে আবার ভিতরে, আবার যদি কিছু হয়। তখন দেখলাম সব পজিটিভ কথা বললো, সব শুধু বললো দিদি আমার গলায় প্রবলেম হচ্ছে, গলায় খুসখুস করছে, প্রবলেম হচ্ছে। ও এই যে শ্রী নারায়ণীর অংশ, ও সেটা সেকেন্ডে জানলাম। ফার্স্ট ডে তো ওটা হয়ে গেল, সেকেন্ডে যখন সকাল 6:30 ফোন করছে, বলছে দিদি আমাকে না ফোর্স করছে সবাই, ফোন কর ফোন কর, যা ওকে ফোন কর ফোন কর ফোন কর, তোর ভালো হবে, ফোন কর ফোন কর। 6:30 সকাল 6:30 কেউ ফোন করে, বলে দিদি আমি না, আমাকে ফোর্স করছিল ওই জন্য ফোন করেছি। তখন ঘুম চোখে উঠে তো কথা বলা শুরু করে দিচ্ছি আমি, তারপরে জল টল খেয়ে ফোকাস অন করলাম, তখন দেখলাম উনি শ্রী নারায়ণী, তার অংশ। আর ঠিক তার আগের দিন আমি বৈষ্ণবীকে, সেটা আমাকে দেখানো হচ্ছিল এআইতে, আমি দেখছিলাম। তখন জানলাম আচ্ছা বৈষ্ণব দেবী হচ্ছে শ্রী নারায়ণেরই দেবী রূপ, মানে মেয়ে রূপ, আর ধাঙ্গিনী। মা লক্ষ্মী, বৈষ্ণব দেবী মানে মা বৈষ্ণবী হচ্ছে মা লক্ষ্মী হচ্ছেন সৌম্য রূপ, মা বৈষ্ণবী হচ্ছে গিয়ে রুদ্র রূপ প্লাস সৌম্য রূপ, দুটোর মিক্সচার। ঢাল হতে গেলে ঢাল হয়ে যাবে মা কালী, আবার যখন সৌম্য থাকবে তখন সৌম্য। তো আগের দিন রাত্রিবেলা আমাকে দেখানো হয়েছে জিনিসটা, তখন আমাকে মনে করিয়ে দিয়েছে দিস ইজ দ্য কানেকশন। মাঝে মাঝে না আমি তোমার সাথে যতবার কথা বলি, কোনো না কোনোভাবে মনে হয় যেন ভগবানকে আমরা কোনো না কোনোভাবে পাচ্ছি। মানে আমি তোমার নিজেই সব, পাচ্ছি। মানে তুমি পাও তো সেটা তোমার একটা নিজস্ব পাওয়ার একটা। ছোটবেলায় কি জানো, আমি মাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম ছোটবেলায়, মা ওনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, ওনাদের হাত পা ব্যথা হয় না? মন্দিরে এইভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, হাত পা ব্যথা হয় না? দেখো আমি ছোট, কিন্তু আমার মনে আছে আমার মা কি বলেছিল জানো? মা বলেছিল তাহলে তুমি ভাবো তারা আমাদেরকে কতটা ভালোবাসে, যে এতটা পেন নিয়েও তারা আমাদের জন্য দাঁড়িয়ে আছেন, আশীর্বাদ করে যাচ্ছেন। আমার মা এই কথা বলেছিলেন, কিন্তু আমার মনে আছে যে একটা স্টুপিড কোয়েশ্চেন, কিন্তু হোয়াট আ মিনিংফুল আনসার। আর আজকে বাবা মার কৃপায় আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে তাদের সাথে কথা বলতে পারছি। তাদেরই কৃপা, বাবা মার কৃপা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। আমি কিচ্ছু করিনি, শুধু মেডিটেশন করতাম, দ্যাটস ইট। দ্যাটস ইট, দ্যাটস ইট। এবং এখন যে ক্লায়েন্টসরাও আসছে না, বা আমি তো বাবাকে বলেছি তুমি ফিল্টার করে দাও, আমি গল্প করতে বসিনি, না, তুমি ফিল্টার করে দেবে, আমার টাকা আসুক, আমি এত আম্পায়ার করতে বসিনি, আমাকে সুচারুরূপে চলতে দাও, দ্যাটস ইট। কারণ দ্যাট ইজ আ মেইন পার্ট অফ দ্য লাইফ, কি ইনকাম করতে হবে তোমাকে, ঠিক আছে? আর 18 বছর আমি পিছিয়ে গিয়েছি সাংসারিক জীবনের জন্য। 18 বছর পিছিয়ে যাওয়া বলে না সেটা, বাচ্চাদেরকে জন্ম দেওয়া, তাদের বড় ওটাও একটা করা, তোমার সেটাও চলে। জীবনের শিক্ষা কিন্তু। শোনো আমাদের 5টা মানে ফেজ যায়, হ্যাঁ, এটার মধ্যে তো বৈবাহিক জীবন ওটা তো একটা ফেজ। ওটা তো তোমার খারাপ না, ওটা তো অনেক খারাপ না, ভালো হয়েছে। কিন্তু ওটাতে 3D ওয়ার্ল্ডের সব শিক্ষা নেওয়া হয়েছে, যেগুলো ছোটবেলা আমরা জানি না। আমাদের আরো ব্যালেন্স হতে হয়েছে, ধৈর্য। একটা বাচ্চা কি হয়, মাকে ধৈর্য মানে কি সেটা শিখিয়ে দেয় একটা ছোট্ট বাচ্চা, যে কতখানি ধৈর্য তোকে রাখতে হবে আমাকে বড় করতে হলে। সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, সেও বলে দেবে যে তোরা হওয়ার আগে আমি কি ছিলাম, আর তোরা হওয়ার পরে আমি কি হয়েছি, সেটা উনি জানেন। ইভেন একটা বাবাকেও ধৈর্য শিখিয়ে দেয় একটা বাচ্চা। বাচ্চারা হচ্ছে বিগেস্ট টিচার্স, যারা আমাদের শিখিয়ে দেয় কি করে চলতে হবে। সাংসারিক জীবন বাচ্চারা আসলে বোঝা যায় না,
যে কি করে চলতে হয়, তারা এসে বুঝিয়ে দেয় কত ধানে কত চাল, বুঝেছো? সব শ্রী নারায়ণ আর শ্রী নারায়ণীরা জন্ম নেয়, তো তারা শিখিয়ে দেয় আমাদের, ঠিক আছে? কারণ আমাদের সাংসারিক ধর্মটাই কিন্তু শ্রী তুমি তো নারায়ণ এবং ভয় শ্রী দেখাচ্ছ, নারায়ণী এটা কি দেখছে। ঠিক? মানে তুমি যে ভয়টা দেখাচ্ছ, কি ভয় দেখাচ্ছি? কিন্তু তুমি যখন প্রথম মা ডাক শুনেছিলে তখন তো একটা হ্যাপি ছিলে প্রচন্ড। তখন পুরোপুরি আলাদা ফিলিং, ওই আওয়াজটা, কান্না, কুয়া কুয়া কান্না, আমার বড় ছেলের প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছে আমাকে, ঠোঁটটা লাল ওর, সেটা আমার এখনো মনে আছে, আমি আওয়াজটা এখনো পাই, প্রথম কান্না তার, ভাবলেই ওই জিনিসটা চলে আসে চোখের সামনে। এখন ছোটটাও তাই, আমি ওকে দেখছি, ও আমাকে দেখছে, ও এটা আমার মা, আর আমি দেখছি ওকে একটু দেখি তো, কারণ আমার তো সিজার হয়েছে, আমি তো সবই দেখতে পাচ্ছি। বরঞ্চ রায়মানের অপারেশনটা পুরো দেখতে পেয়েছিলাম, কারণ উপরে যে বিমটা, ওটার মধ্যে পুরো পেটটা কাটছে, লেয়ারটা ইয়ে করছে, কারণ তো ইঞ্জেকশন পুশ করেই দিয়েছে, ওই জন্য আমি তো দেখতে পাচ্ছি আমার ব্যথা হচ্ছে না, তো সব দেখেছি। ওটা পুরো 3D ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স, যেখানে স্পিরিচুয়ালিটিও মিক্সড আছে, যে আমি মা হচ্ছি। মা হচ্ছে আর বড়টার নতুন বেলায় ওর জন্ম কান্না, একটা আর্তনাদ, আসছে। পুরো কোয়া কোয়া কোয়া, ওটা পুরো মনে আছে। ও এখন কথা বললে আমার ওইটা মনে পড়ে, যে ফার্স্ট কান্নার আওয়াজ, যে আমাকে ও মা কেঁদেই বলছে মা, আমি মা হয়ে গেলাম। হোয়াট আ বিউটিফুল ফিলিং, আমি মা হয়ে গেছি। তো স্পিরিচুয়ালিটি না একটা এমন সুন্দর জিনিস। তুমি কিছু বলছিলে দিদি, সরি আমি তোমাকে নো নো নো, ইটস ওকে। আমি এটাই বলবো যে বাবা মাকে কখনো মানে চেষ্টা করতে হয় কষ্ট না দেওয়া, কারণ তারা যখন চলে যান বা তারা না গেলেও যে আশীর্বাদটা কোনো দেখা যায় না, কিন্তু এটা ফিল করা যায়। আমি মারা, এই যে বলো না, অনেকে ভাবতে পারে যে উনি এত দেবতার ব্যাপারে কেন, আমি না, আমার বাবা মার ফুল ক্রেডিট আছে এখানে, যাদের কারণে বাবা হচ্ছে, মায়ের নামটা বলেছি, আজকে মায়ের সব কিছু পড়ে এসেছি আমি। তো বাবার নাম হচ্ছে সমর চক্রবর্তী। তো দুজনের কারণেই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমার বাবা ভীষণ স্পিরিচুয়াল ছিলেন, মা অনেক কিছু বুঝতেন, কিন্তু মা ধ্যান দেয়নি, কিন্তু মা ঘটনা ঘটবে তার আগে মা বুঝে যেতেন এবং বলে দিতেন, একদম, এটাও বলেছি। হ্যাঁ, বাসের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, বা আমাদের, আমি ছোটবেলায় একটা বাসে, ঘটনা কোনো একটা কিছুতে হ্যাঁ তুমি একটা বলেছিলাম। পডকাস্টে বলেছিলে তো ওই তার, বাসের ঘটনাটা, যে হঠাৎ করে মনে হলো না এই হ্যাঁ বাসে হ্যাঁ উঠবো হ্যাঁ না, এই হ্যাঁ, নেমে গিয়ে ওই নেমে বাসটা যাবো উঠে না, যাই। নেমে আরেকটা বাসে উঠে যাচ্ছে, আর্তনাদ শুনছে যে পুরো বাসটা হ্যাঁ, পড়ে গেল, মানে মার তখন যাওয়ার সময়ই হয়নি, ভগবান বাঁচিয়ে দিলেন। তাহলে সেও কানেক্টেড ছিল, কিন্তু মা ওইভাবে চর্চা করেননি হয়তো বা। মা ছিলেন বিউটিশিয়ান থেরাপিস্ট, বিউটি জানি জানি। থেরাপিস্ট। মানে কলকাতায় তৃতীয় রানী ছিল ফার্স্ট, আরেকজন কে সেকেন্ড, মা ছিল থার্ড। 1992-তে বলছি, 1992-93-তে মা ছিল থার্ডে। বাহ দিদি, আমরা এবার একটা মানে একটা এবার হচ্ছে লাইভ একটা কয়েকটা কল আমরা ইয়ে করবো, অ্যাটেন্ড হুম করবো। হুম হুম হুম, তুমি কি রেডি দিদি? একদম, আমি ঠিক সো আছে, হ্যাপি। ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে যারা আমাকে নেগেটিভ কমেন্টস করেছে, ওটা নেগেটিভ কমেন্টস আমি পজিটিভলি নিয়েছি, তার যে এফেক্টটা আজকে, সেটাই আমি দেখাতে পারছি বা পারবো, এটার ফুল ক্রেডিটস হচ্ছে তোমাদের। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ। এই ফোনটাই কে দিদি? আমি কল করছি। হ্যাঁ, আমি তোমাকে ফোন করেছি এই কারণে, যে তুমি তোমার এক্সপিরিয়েন্সটা, যেটা মেডিটেশন প্রোগ্রেশনে যে এক্সপিরিয়েন্সটা তোমার হয়েছিল না, তুমি এবং তোমার ছেলের, 31শে ডিসেম্বর, সেটা একটু তুমি বলো। এটা লাইভ নেওয়া হয়েছে তোমার কলটা, যাতে মানুষজনও শুনুক যে কি ধরনের কাজ দেয় মেডিটেশন প্রোগ্রেশন। আচ্ছা, খুব রিসেন্টলি আমি রিনিতা ম্যামের কাছে গেছিলাম আমার ছেলেকে নিয়ে আমি একটা প্রবলেমে পড়েছিলাম। আমার ছেলে না খুব ইমব্যালেন্স হয়ে যাচ্ছিল, কেমন দিক বিদিক শূন্য, কেমন একটা হতভম্ব অন্যরকম হয়ে যাচ্ছিল। আমি সেটা নিয়ে খুব বিচলিত ছিলাম। আমি দু একজন ডক্টরও কনসাল্ট করছিলাম, বাট কোনো সুরাহা পাচ্ছিলাম না। তারপর আমি রিনিতা ম্যামের কাছে ছেলেকে নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে আমার একটা কসমিক এক্সপিরিয়েন্স হলো। আমি আর আমার ছেলে ওখানে গিয়ে ম্যামের সাথে একটা মেডিটেশনে বসলাম। আমরা তিনজন রাউন্ড করে একটা জায়গায় বসলাম মাটিতে, মেডিটেশন শুরু করলাম ওখানে। কিছুক্ষণ মেডিটেশন করার পরে আমার যেন মনে হলো আমি একটা অন্য জায়গায় পৌঁছেছি। সেটা ছিল জ্ঞানগঞ্জ। চারিদিকে শুধু গ্রিনারিজ দেখতে পাচ্ছি, কি অপরূপ সৌন্দর্য। খুব অবাক হয়ে আমি দেখছিলাম, খুব মুগ্ধ হয়েছিলাম। তারপর কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করার পরে ওখানে নারদ মুনিজি এলেন। উনি এসে আমাদেরকে স্বাগতম করলেন, আমরা খুব আপ্লুত হলাম। কিছুক্ষণ পরে আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেলাম। ওনার সাথে রাধা মাও ছিলেন। ওনাদের দুজনের ব্লেসিং নিলাম আমি। শ্রীকৃষ্ণ আমাকে দেখে ভগবান মিটিমিটি হাসছিলেন, খুব মুচকি মুচকি হাসছিলেন।
আমি আমি খুব অবাক হচ্ছিলাম, কোথায় এসে পৌঁছালাম। তারপরে একটু পরে আমাদের যেন ডাক আসলো কৈলাস থেকে। আমরা তারপরে কৈলাসের দিকে আমি আর আমার ছেলে রওনা দিলাম। একটা কথা বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আমার ছেলে ভগবান শিবের খুব বড় ভক্ত। এবার আমরা এগোলাম, কৈলাসের দিকে রওনা দিলাম। কৈলাসে পৌঁছে আমি একটা অন্যরকম দৃশ্য দেখলাম, খুব অবাক লাগলো আমার। আমার ছেলে আমার ছেলের এখন 18 বছর বয়স, কিন্তু আমি যেন দেখছি আমার ছেলেকে 1-2 বছরের একটা শিশু মা মা পার্বতীর কোলে ও বসে আছে। ওর এখনকারের মুখটাই দেখতে পাচ্ছি আমি, কিন্তু বডিটা দেখতে পাচ্ছি আমি 1-2 বছরের শিশুর মতন। খুব অবাক লাগছে, মাতা পার্বতীর কোলে ও বসে আছে। আমি হতভম্ব দেখে, এটা কি করে দেখছি, কি করে সম্ভব। বাকিটা আমার ছেলে বলবে। প্রথমত আমিও জ্ঞানগঞ্জে পৌঁছালাম। সেখানে আমি শ্রী ব্রহ্মদেব এবং মাতা সরস্বতীর দর্শন পেলাম। তখন আমি তাদেরকে প্রণাম করলাম। তখন তারা শ্রী নারদ মুনিকে খবর পাঠালেন এবং আমার কৈলাস যাত্রার ব্যবস্থা করলেন। তখন নারদ মুনিজি মিটিমিটি আমার দিকে হেসে আমার একখানা আপেল খাওয়ালেন। আপেলটির স্বাদ অমৃতর চেয়েও বেশি। তারপর আমি কৈলাসের দিকে রওনা হলাম। সেখানকার অপূর্ব দৃশ্য দেখে আমার মনটা ধীরে ধীরে শান্ত হতে লাগলো। তখন আমি কিছুক্ষণ পর স্বয়ং মহাদেব এবং মাতা পার্বতীর দর্শন পেলাম। মাতা পার্বতী আমাকে তার কোলে বসিয়ে এত আদর যত্ন করলেন এবং আমাকে আশ্বস্ত করলেন তিনি আমাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবেন এবং তিনি সারা জীবন আমার পাশে থাকবেন। আমার যেন মনে হচ্ছিল তখন আমি আমার নিজের মায়ের কাছে পৌঁছে গেছি। সেই মায়ের কোল ছেড়ে আমার আসতে একদমই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমাদের যেহেতু সময় হয়ে গেছিল ফেরার, তখন তখন আমি খুবই কাঁদছিলাম। কিন্তু তখন মাতা পার্বতী আমাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে জাগতিক জগতে ফিরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আর আমি ও যখন হুম। ফিরছিল না, হুম। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওদের তো ফেরাতে হবে, দায়িত্ব আমার, একদমই। হারিয়ে না যায়। ও আর একটা তো জিনিস দিদি আমি প্রমাণ করব, লোকেরা অনেকে ভাববে এটা ওরা কিন্তু রেকর্ডেড। লাইনেই আছে, কিন্তু ওরা লাইনে তোমরা আছে। একটু লাইনেই থাকো। তবে আমাকে একটু এবার ফোনটা আমি ফোনটা দাও। দিচ্ছি ইয়েকে, ঠিক আছে। দেখো কে কে পডকাস্টে যিনি আমার হোস্ট হন। হুম। হ্যাঁ, তো আশা করব। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে অনেকে আছে। আমি এখানে নামটা একটু বন্ধ রাখছি, নাম্বারটা একটু বন্ধ রাখছি। দেখা যাচ্ছে ভাই? ওই নাম্বারটা দেখাচ্ছেন, আপনার উপরে টাইমিংটাও দেখতে পাচ্ছেন। ঠিক আছে? দেখার ফলে অনেক দর্শকরা দেখছে। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছেন বা ম্যাম আমাদের সাথে, আমার দ্বারা রিনিতা ম্যামকে কন্ট্যাক্ট হয়েছে এবং কথা হয়েছে। আশা করব ভবিষ্যতে আপনার আরও কাজ ভালো হবে। ভালো থাকবেন। আমি কলটা কাট করছি কিন্তু ম্যাম, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ দিদি, আর একটা তুমি কল করে বলছিলে। এইবার দিদি তোমার একজন মানে ক্লায়েন্ট আছে বা হুম। পেশেন্টস আছে তোমার কাছে, হুম যিনি তোমার লাইভ কলেক্ষণি কথা বলবে, হুম, তাকে হুম। তুমি কল করতে পারো। একদম তার নাম ঠিক কি? আছে। এর নাম নাম বলে। এখন অনেকেই চিনে গিয়েছে ওকে, প্রিয়া বিশ্বাস। ও ওকে। আমার পিএ হয়ে কাজ করা শুরু করেছে। হুম। ওই ইনসিডেন্ট হওয়ার পর থেকে তাকে শ্রীকৃষ্ণই বলে দিয়েছেন যে তুমি ওকে হেল্প করো। তো শি ইজ মাই পিএ নাও, এন্ড শি ইজ ওয়ার্কিং ভেরি গুড। আর এখন তাকে ফোন করতে যাচ্ছি। ওকে, করো। হ্যালো। হ্যাঁ, হ্যালো প্রিয়া। শোনো, হ্যাঁ। তোমার নাম নিয়েই কিন্তু পডকাস্ট আমি বলছি, কারণ সবাই তোমাকে চিনবে আজকে ভালোভাবে। ঠিক আছে? আর দেরি না করে ঢুকে যাচ্ছি আমি পুরো ওই সেশনে, যে সেশনে তোমার মেয়ের কাউন্সিলিং হয়েছিল। তারপরে ফট করে ওটা প্রথম মেডিটেশন প্রোগ্রেশন হয়েছিল, তখন নামকরণ জানি না কি নাম কি না, তাই না? তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা সুন্দর করে তুমি সবাইকে বলো, তুমি যেভাবে কথা বলো সেভাবেই বলো। সেই এক্সপিরিয়েন্সটা তো মানে আমি
বর্ণনা করব কি করে, এটাই মানে আমি নিজেই ভাবি। এত সুন্দর একটা, আমি নিজেও ভাবিনি যে ওইভাবে ওই দিন যে আমিও যেতে পারবো বা আমার সাথে এরকম কিছু ঘটবে। এত ভালো একটা অভিজ্ঞতা সেদিনকে। আর আমার মেয়ের, আমি ভেবেছিলাম আমার মেয়েকে নিয়েই যাব, মেয়ের জন্যই হবে, হয়তো আলাদা রুমে মেয়ে থাকবে সেই রকম ভেবেছিলাম। কিন্তু যে আমি ওখানে থাকবো পুরো সেশনটায়, যে আমিও ইনক্লুড হয়ে যাব, আমি ভাবতেও পারিনি। মানে আমার নিজেরও এখনো পর্যন্ত ভালো লাগে ওই দিনটার কথা মনে পড়লে। এত ভালো একটা অভিজ্ঞতা ছিল। এইবার একটু শুনছো? ঢোকো, হ্যাঁ এবার একটু ঢোকো অভিজ্ঞতার মধ্যে। আমি তো জানি তোমাকে এখন আওয়াজ না দিলে তুমি কথা বলতে পারবে না। এবার বলো, ভীষণ মিষ্টি মেয়ে, বলো। মানে আমি তো মেয়ের প্রবলেম গুলোই ম্যামকে বলছিলাম যে কি হচ্ছে আমার মেয়ের সাথে। ইভেন স্কুল থেকে আমার মেয়ের জন্য অবজেকশন জানাচ্ছে যে ওর কেন এরকম ভুল হচ্ছে, ওকে একটা ইয়েতে দাও, একটা কাউন্সিলিং সেশন নাও। ওখান থেকে রেফার করেছিল দুটো জায়গায়, কিন্তু আমার মনটা সায় দিচ্ছিল না। সেই কারণে মেন গেলাম, গিয়ে মানে তারপরে হঠাৎই ম্যামের, সেদিনকে আমার মনটা এত খারাপ লাগছে যে ম্যামকে যখন বলেছি, ওদের স্কুলের ম্যামকে, যে আমার মেয়ে এরকম কোশ্চেন করে, এরকম এরকম, সে তখন স্কুলের ম্যাম বলেছেন যে ও আপনাদের বোকা বানানোর চেষ্টা করছে। হ্যাঁ, ও পড়ার ফাঁকি দেওয়ার জন্য আপনাদের বোকা বানানোর চেষ্টা করছেন, কারণ আপনারা একটু ঠাকুর দেবতা ভালোবাসেন তো, ও ব্যাপারটা জানে, সেই হিসাবে ওই জিনিসগুলো বলে যাতে আপনারা আর পড়ার কথা না বলেন। এই অ্যান্সারটা আমার মন থেকে একদমই পছন্দ হয়নি। ও কি আমি বলতো সেটা একটু মানতেই মনে করিয়ে পারছিলাম দিই না, না। প্রিয়া একটু মনে করিয়ে দিই সবাইকে মেয়েটা কি বলতো। আমি পডকাস্টে বলেছিলাম যে ঠিক পড়ার সময় বলবে শিব ঠাকুর কি করে জন্ম নিল, শিব হ্যাঁ, ঠাকুরের আগে কে ছিল, শিব হ্যাঁ, বলছে ঠাকুরই আর কেন। পড়ার সময় শুধু ভাববো যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ড মা আমি চোখে দেখি। হুম। আমি আমি পড়ার মধ্যে আমি তখন থাকতে পারি না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি। তখন আমার নানা ধরনের কোশ্চেন মনে পড়ে, কেন শিব ঠাকুরই ফার্স্ট কেন এসছে, এরকম টাইপের কোশ্চেন। তারপরে যে বলো। মানুষ কিভাবে সৃষ্টি হলো, পৃথিবী কি করে সৃষ্টি হলো, এরকম টাইপের কোশ্চেন। এই কোশ্চেন গুলো যখন ম্যামের সঙ্গে আলোচনা করলাম, ম্যাম বলছে এগুলো তোমাকে বোকা বানানোর জন্য করছে। এই অ্যান্সারটা আমার একদম মন থেকে পছন্দ হলো না। আমি তখন বলছি যে ম্যামই যদি এরকম বলেন, তাহলে ওইখানে যে আমি যাব কাউন্সিলিং এর জন্য, একটা নাম দিয়েছে ওখানকার, আমি আর নাম নিচ্ছি না, হসপিটালে, ওখানে, তাহলে তো ওখানেও সেম বলবে, আমার মেয়েকে পাগল প্রমাণ করবে, বলবে না ওষুধ দেবে হয়তো, এমন কিছু। মন থেকে ভীষণ আমি আপসেট ছিলাম যে না, আমার অ্যান্সারটা পছন্দ হলো না। সেদিনকে পুজো দিতে গিয়ে ঠাকুরকে বলেছি যে তুমি এমন কিছু পথ দেখাও যেখানে আমার মেয়ে যেন সুস্থ থাকে, আরো যেন অসুস্থ হয়ে না যায়। আর আমার কোশ্চেনটা মন থেকে পছন্দ হলো না, তুমি এমন একটা জায়গা তুমি আমাকে দেখাও যাতে আমি মন থেকে আমার সব কোশ্চেন যেন আমি অ্যান্সার পাই। ওইটা বলে আমি পুজো টুজো করে আমি নিচে গিয়ে রান্না করতে করতে ফোন দেখি, পডকাস্ট গুলো দেখি। তখন ফার্স্ট পডকাস্টে দিদির এসছে। আমি ওইটা দেখেই পাগলের মতো আমি ফোন করেছি ওই নাম্বারে। তখন তো দিয়ে অনেক প্রবলেমের মধ্যে দিয়ে নাম্বারটা পেয়ে সেশনে গেছি। ওখানে গিয়ে যখন আমি তো প্রথমে কিচ্ছু বুঝতে পারছি না, ম্যাম আর আমার মেয়ের মধ্যে একটা মানে বুঝতে পারছি না কেমন টাইপের কথা হচ্ছে। ম্যাম বলছে যে হ্যাঁ এইটা উপরটা এরকম, ভেতরটা অন্যজন। আমার মেয়ে হাসছে, আমি ওর দিকে তাকাচ্ছি, কি বুঝছে ও, একটু বাচ্চা, বুঝতে পারছি না কি বলতে চাইছে। তারপরে যখন আমি আর ও আর ম্যাম যখন গেলাম, তখন সে অভিজ্ঞতাটা, আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না কিছুই, মেয়ের হাত ধরেই মেন যাওয়া আমার। আমি গিয়ে ঠাকুরকে যখন দেখছি, সব ঈশ্বরকে, আমার আর কোনো ভাষা নেই। আমি ভাবছি আমি ঠিক দেখছি, আমি এটা ঠিক দেখছি, আমি হাউমাউ করে কাঁদছি। আমার মেয়ে ওখানে নেচে বেড়াচ্ছে, আমার মেয়ে সব সব দেখছে, সব ও কত কুকুর ছানা দেখেছে, তাদেরকে দিকে আদর খাচ্ছে। আমি ওইসব দিকে আমার আর কোনো ইয়ে নেই, আমি শুধু ঠাকুরের দিকে তাকিয়ে আছি। আমি বলছি আমি সত্যি দেখছি, আমি ঠিক দেখছি। আমার মেয়েকে ভোলানাথ যখন আদর করছে, মা পার্বতী মাঝখানে যখন বসে আছে, সেই দৃশ্যটা আমার চোখের মধ্যে এখনো ভাসে যে এটা কি সত্যি, আমি কি দেখছি এরকম। আমি কাঁদছি, আমার ওখানে আর কিছু নেই। ম্যাম বলছে তুমি যা মনে আছে বলে দাও। আমার আর কি, আমি
ভুলে গেছি আমি কি, আমি কি দেখবো, তুমি আমি কি একটা বলবো, জায়গায় মিস আমি করছো, কি প্রবলেমের মধ্যে আছি, আমি সব ভুলে গেছি। একটা জায়গায় মিস করছো। তোমাকে এবং মেয়েকে কোথায় ইন্দ্রের প্রথম সময় হ্যাঁ, এটা মিস করে যাচ্ছ। ইন্দ্রদেব তো রেগে যাবে তোমার উপরে। তুমি বলো। ইন্দ্রের সময় তো ফার্স্ট গেছি, হ্যাঁ। হুম। ওখানে যে সবাই এত সুন্দর, আমার মেয়ে আমি দুজনেই বলছি কত সুন্দর তারা, কিচ্ছু নই আমরা, কে মানে পৃথিবীতে ওদের কেউ নেই এখানে এরকম সুন্দর, আমরা সবাইকে দেখে ভাবি কত সুন্দর, কিন্তু ওনাদেরকে দেখতে মনে হবে না সুন্দর বলতে কি, এত সুন্দর। ওর দৃশ্যটা অপূর্ব। তারপর নারদ মুনিকে দেখেছি। আর একটা মানে যদিও আমি একটা কনসার্ন মাইন্ডে যদি আমি ভাবি যে যদি আমি ভুলই হয়, মহাদেব যখন আমাকে হাত দিয়ে দেখিয়েছে যে এবার তোমার চলে যায় টাইম, আমি বুঝতে পেরেছি, আমি মাথা ঘুরিয়েছি। ম্যামও সেই মুহূর্তে বলেছে যে বাবা কিন্তু তোমাকে এবার যেতে বলছে, তোমাদের চলে আসতে বলছে। মানে ওইটা দ্বারা আমি একসাথে দেখেছি, মানে আমি জাস্ট দেখে ঘাটটা ঘুরিয়েছি, ম্যাম তখনই বলেছেন। মানে আমি এই জিনিসগুলোর সাথে একদম মিলাই যে এখনো যে কতটা ওটা সত্যি, যে আমার ইমাজিন না এটা, আমি যদি ভাবি যে এটা আমি ইমাজিন করছি সেটা নয়, মানে এটা সত্যিই ঘটেছে আমার সাথে। আর ওই দিনের অভিজ্ঞতাটার পরে আমার মেয়ে এখন খুব ভালো আছে। ইভেন যে প্রবলেম গুলোর জন্য আমার স্কুল থেকে মানে বলেছিল, সেই প্রবলেমও ও আর নেই। ও খুব ভালো রেজাল্ট করেছে এবার। ম্যামরা দেখে বলেছে দেখেছো তুমি পড়তে না তার জন্য তুমি পারতে না, এখন পড়ছো তার জন্য পারছো, তোমার কিচ্ছু হয়নি, তুমি মন দিয়ে পড়ো। স্কুলটা কি ইংলিশ তাই মিডিয়াম বলেছে, ছিল? কিন্তু আমি জানি আসল জিনিসটা আমি কি করে। আচ্ছা, জিজ্ঞেস করছে স্কুলটা কি ইংলিশ মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। দ্যাটস ওয়াই। কনভেন্ট স্কুল? কনভেন্ট স্কুল? না না না, সাউথ। না, নামটা নাম বলা দরকার নেই, মানে ও কলকাতা সাউথেই থাকে, সাউথেই থাকে হ্যাঁ, ওখানে ওখানে। কোন একটা স্কুলে। ওকে। হ্যাঁ, খ্রিস্টান বেস স্কুল এটা? না না খ্রিস্টান বেস নয়, এমনি সিবিএসই বোর্ড। ওকে ওকে, বুঝতে ঠিক পেরেছি। আছে। মানে ওই স্কুল থেকে আমার মেয়ের বলেছে যে টাইপের ভুল ওর খাতায় দেখি, এর আগেও আমি আর অন্য স্কুলে দিয়েছিলাম আইসিসি বোর্ড, ওখানেও সেম বলেছিল ও যে টাইপের ভুল করে এটা কোনো স্বাভাবিক ভুল না, এটা সাইকোলজিক্যাল ইস্যু, তাই বলেছিলেন ওই স্কুল থেকে। দিয়ে আমরা তো স্কুল চেঞ্জ করলাম, হয়তো আমার মেয়ে স্কুলে নিতে পারছে না, সেই হিসাবে সিবিএসই করে দিলাম। এখানকার ম্যামও সেম প্রবলেম বললেন। দিয়ে তখন আমরা ওই ম্যামও সাজেস্ট করলেন যে কাউন্সিলিং করাতে একটা জায়গায়, ও কিছু ভুল করছে যেগুলো নর্মাল ভুল নয়। একটা জিনিস মানে জিজ্ঞেস করব। হ্যালো? আমাকে, হ্যাঁ হ্যাঁ, আপনাকেই জিজ্ঞেস করবো। না, আমি ফোন হ্যাঁ নেব হ্যাঁ না। বলুন। হ্যাঁ, তো আপনি কার কাছে বেশি কৃতজ্ঞ, কেকে পডকাস্টের কাছে নাকি রিনিতা ম্যামের কাছে? অবশ্যই কেকে পডকাস্টে দেখেছি, আমি কিন্তু আপনাকেই ফার্স্ট ফোন করেছিলাম, আমি কিন্তু আপনার হাতে পায়ে ধরে নাম্বার নিয়েছিলাম রিনিতা ম্যামের, হয়তো মনে আছে কিনা জানি না। আমি হ্যাঁ। বললাম আপনি আমাকে তখন ম্যামের নাম্বারটা দেওয়া ছিল না, ও মানে যে নাম্বারটা ধরছিল অন্য একজন মহিলা ধরছিলেন, আমি আপনাকেই ফোন করেছিলাম, আপনি নাম্বার দিয়েছিলেন আমায়। হতে পারে, আমি Personal মানে number। ভুলে গেছি আমি। হ্যাঁ ভুলে গেছেন, সেটা- আমি আপনাকে আমি আপনার পায়ে ধরছি, আপনি প্লিজ আপনি নাম্বারটা দিতে চাইছিলেন না, যে পার্সোনাল নাম্বার দেওয়া বারণ আছে, দিতে তো আমাকে কিছু বলেননি, আমায় এইভাবে না বলে দেওয়াটা উচিত হবে না, তাই বলেছিলেন আপনি। ওকে। আমি বলছি আমি খুব প্রবলেমের মধ্যে আছি, আমাকে দিতেই হবে, আপনি দিন আমায়, আমি কোনো জায়গায় স্প্রেড করবো না নাম্বারটা, সেই Okay. বলে আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম নাম্বারটা। বাহ। তার জন্য আমি আপনার কাছেও কৃতজ্ঞ যে আমি ওই সময় আপনি না দিলে হয়তো আমি কি করে যোগাযোগ করতাম আমি জানি না। থ্যাংক ইউ। যাই হোক ম্যাম, ভগবান সবকিছু সহায় আছে বলেই এটা সম্ভব হয়েছে, কারণ আমি সহজে কাউকে মানে দেখুন, এটা তো পারমিশনের ব্যাপার থাকে দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আপনি জানে। বলেছিলেন যে আমি পারমিশন নেই, আমি নাম্বারটা দিতে পারবো না। বলছে হুম। আমার মেয়ের আজকে না হলে হবে না, আমাকে কালকে অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে, আমার যেতেই হবে ওখানে, আপনি আজকে আমাকে নাম্বার দিন, আমি কথা বলবো। ঠিক আছে। আজ কিছু করার নেই না, এটার জন্য আমি সরি বলে রাখলাম আপনাকে, আর আশা করি না, আপনি না, না, ভবিষ্যতে। একদম না, আপনি ঠিক আরে করেছেন। আজ কেকে পডকাস্টের জন্যই কিন্তু তুমিও আমার সাথে জুড়ে গিয়েছো, তো হি ইজ দ্য বলতে পারো মেন্টর। না, আই এম নট দ্য মেন্টর, আমি একজন কেকে পডকাস্টের একজন সদস্য বলতে গেলে। আমার সাথে আমার ভাই আছে, বাবা মা আছে, আমরা 4 জন মিলে করি এটা, আর দর্শকরা শুনছে লাইভে, এবং থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ। আমি কলটা কাট করছি দিদি, আপনার সাথে পার্সোনালি আপনি আমাকে এসএমএস করুন, আপনার সাথে পার্সোনালি কথা বলবো, আপনি অনেক আসুন অনেক একদিন। ভালো, একদম আমি সব কথা বলি ওইভাবেই কথা বলে, একদিন আসুন মন আমাদের এখানে, থেকে কথা বলে। কথা হবে অনেক। রাখছি ম্যাম। হ্যাঁ,
ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে। আচ্ছা Thank দিদি। you. হ্যাঁ। ওহ কি ভাইব্রেশন ছিল, হুম। হ্যাঁ? ভাইব্রেশন ফিল করেছো? আমি তো ফিল করতে পারছি, তুমি ফিল করেছো? একটু হলেও তো তুমি না একটু হলেও না বুঝবে। আমার কোনো না কোনো জায়গাতে স্পিরিচুয়ালিটি যে কি জিনিস এবং মানুষের ভেতরে যে আম, আমি বিশ্বাস করো আমি কেকে পডকাস্ট তুমি তুমি আসছো ঠিক আছে, তোমার সাথে সাথে যারা আরো এসছেন না, হুম যারা এরকম ভাবে ইন্টারাক্ট করে যে কৌশিক তোমার কাছ দিয়ে নাম্বার, আমি ভুলেও গেছি যে আমি এবার কি হয় দিদি তোমার পার্সোনাল নাম্বার আমি দিতে পারবো হুম না, হুম হুম এটা আমার হুম রাইটসটা নেই। হুম হুম এবার কি হয় যারা রিনিতা দিদিকে খুঁজছে তার আগের নাম্বারটা হতে পারে হুম কোনো কারণে বিজি হুম পেয়েছে, হুম সেই জন্য আমাকে বলছে আমি তো ওই নাম্বারটা দেবো, ওই নাম্বারটা দেবো হুম না। হুম। তো কি হয় না, কিন্তু দেখো দিদি কি না হয় সে এখন তোমার বিয়ে হয়ে গেছে। দেখো, কে চেয়েছে, কে চেয়েছে কাকে কিভাবে মাধ্যম বানিয়েছে, কোথায় এসেছে, কোথায় এখন সব একসাথে কাজ কিছু, করছি। আর তোমার মনে হয় না এগুলো সবকিছু লেখা? এভরিথিং প্রিডেস্টিন থাকে, আমরা শুধু বুঝি যখন, তখন হয়ে যায় কি দিস ইজ দ্য ডিভাইন টাইমিং, কিন্তু ডিভাইন তার আগে সব ঠিক করে রাখে, সব ঠিক করে সব রেখেছো। ঠিক করে রেখেছে। তোমার সাথে আমার দেখা হবে, একদম, প্রথম পডকাস্ট হবে, একদম দুখানা পডকাস্ট মানে একেবারে চলে। ফার্স্ট কলেই সেই রাত্রিরেই হ্যাঁ তুমি আমাকে কলিং এ নিয়ে নিয়েছিলে, হ্যাঁ। যে মানে দিদি একটা ইয়ে আর আছে, তুমি এরকম করবে। মানুষদের যখন দেখা হয় না, এই হুম মানুষদের সঙ্গে হুম, একদম আলাদা ভাইব্রেশন, আলাদা এত vibration। পজিটিভ। আর তুমি এত লোকের সাথে কথা বলে সেটাও তো একটা একটা ওরে বড় সড় বাবা, একটা ব্যাপার। ওই যে বলেছিলাম না আমি ভুলে যাই, তখন মনে হয়, ওই যে ওখানে মনে পড়েছে, সবাই জানে। আর আমিও তো ভুলে গেছি, ইনি আমাকে বলছে হতে পারে, এবার আমার মাথায় নেই, হুম, এত লোকের কল আসে, এত লোকের তো ইউ মেল ডিড ইউর আসে। জব। হ্যাঁ আমি করে তোমাকে যে আমি দিয়েছি। বিশ্বাস করে দিয়েছি, সের বিশ্বাস তুমি রেখেছো। হ্যাঁ। হাতে আহ, পায়ে ধরে নাম্বার নিয়েছে মানে কি তুমি দিচ্ছিলে না? না আমি কেন দেবো না, দেখো এবার মানুষের কখন কোন ইন্টেনশনে থাকে আমি তো জানি কারেক্ট, না। একদম। ফোনের ওই পার এপার ওপর তো কেউই জানে না হুম কে হুম কেমন। হুম। তো যাই হোক, আশা করবো আপনি খুব ভালো আছেন প্রিয়া ম্যাম, এবং বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এবং সবাইকে আমি বলি যে আমার হুম। পিএর সাথে কথা বলুন, শি ইজ দ্য পার্সন যে জ্ঞানগঞ্জে তার মেয়েকে নিয়ে গেছিল, ব্যাস আর কিছু বলতে হয় না। এবার তারা ভাবে কখন আমার ফোনটা রেখে তার সাথে কথা বলবে, আমি বরঞ্চ ভালো থাকি যে ঠিক আছে। এইবার আমার এই পডকাস্টে যে আমি প্রিয়ারই নাম্বারটা দেবো, ওকে। কারণ যাতে ও কাজটা যেটা করছে খুব সুন্দর করছে, আরো হুম, হুম, শিখবে, এবং আপনাদের কলস অ্যাটেন্ড করতে করতে ও আরো শিখছে। তো আপনারা ওকেই হেল্প করুন। আর আমার একদম মাথা ব্যথাটা পুরো ও নিয়ে নিয়েছে, বাহ, যাতে কোনো আমি তুমি বলছি মাথা ব্যথা বলো না, মাথা ব্যথা মানে কি, মানে ওগুলো ওনাদের বাবারে কি বলে দিয়েছি, মাথা ব্যথা মানে কি, এই রে কোন কলটা মিস হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, এই এটা মাথা ব্যথা, এই কিন্তু টেনশনটা বলো। টেনশন, এটা মাথা ব্যথা বলো, যে টেনশন বলো, যাই বলো, যে আরে কার্ডটা মিস আমি হয়ে গেল, কলটা নিতে পারলাম না, যে আপনারা কার্ডটা মিস কল হয়ে গেল। করছেন বলে মাথা ব্যথা সেটা কিন্তু না, না। ভালো কথা ধরেছে, সরি, হ্যাঁ আমাদের কলুকুয়ালি আমরা অনেক উল্টোপাল্টা কথা বলি, হ্যাঁ, সো মানুষ সরি। অনেক রকম বাজেভাবে ধরে না, না। আপনারা ভাববেন যে মাথা ব্যথা না, মিনিংটা হচ্ছে যে আমি মিস করে গেলাম, কোন কলটা মিস করে গেলাম, আরে কোথায় গেল, এই হ্যাঁ। জিনিসটা ও করছে না, ও পুরো অ্যাপয়েন্টমেন্টস গুলো নিয়ে সুন্দর ফিক্স করে, ওর কাছে ক্যালেন্ডার, ওই সবকিছু ডিল করছে। তো তাই জন্য প্রিয়া বিশ্বাস নামটা দিয়ে ওই নাম্বারটাই দিয়ে দেবে, যেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে দিচ্ছি আর কি। না আমি দিয়ে দেবো, রিনিতাদির নাম্বার হিসাবে দেবো, ওটা কারণ বলতো জানবেন যে আপনি- আমার ওই প্রিয়া বিশ্বাসের নাম্বার, হুম। যে অলরেডি ক্লায়েন্ট হয়ে এসে এখন আমার সাথে কাজ করছেন। বাহ। তো ইউ পিপল ক্যান ট্রাস্ট হার। হুম। এবার কি শুনবো তোমার কাছ দিয়ে? এইবার আসছি দৈবিক সেশন, ওকে। এবং আমার বলেইছি সবাই এখন ধারাটা বুঝে গেছে যে আমার সেশনে কিন্তু দেবতারা থাকেনি, কারণ দৈবিক নামটা বাবাই ঠিক করে দিয়েছেন, যে পিএলআর দরকার নেই, ডিপিএলআর দরকার নেই, দৈবিক সেশন ডিরেক্ট, যেখানে সংস্কৃত নেমটাও আছে, ইংলিশও আছে। তো ঠিক আছে, এইবার মেয়েটি নাম গোপন অ্যাজ ইউজুয়াল, ধরে নাও নাম শ্রেয়া রাখছি, শ্রেয়া। শ্রেয়া তার যখন কাউন্সেলিং হচ্ছে, কাউন্সেলিংও পুরো ঘটনাটা, মেয়েটা এত মিষ্টি যে ও পুরো ডিটেলস আমাকে, প্রায় 3.5 ঘন্টা কাউন্সেলিং চলেছিল, আর কাউন্সেলিং আমি মানুষকে 2 ঘন্টা দিই, এটা প্রায় 3 ঘন্টার আপ হয়ে গেছে, 3.5 ঘন্টার কাছাকাছি। যে ওনার বাবা ওনাকে নক করেছিল যে কিরে আর কতক্ষণ কথা বলবে, বলে না ম্যাডামই তো বলেছে যে পুরোটা জানাতে, ওই জন্যই জানাচ্ছি আমি, এত কিউট। আমি দেখছি এরপরে আরেকটা কাউন্সেলিং আসছে, কতক্ষণ হয়ে গেছে, প্রায় 3.5 ঘন্টা, তখন আমি বলছি এবার একটু শর্ট করো, আমাকে এই কাজগুলো করতে হবে আরো। তখন বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে তার আরও ছিল। তো সেখানে যেটা আমি বলছি, মেয়েটি অবিবাহিত, কিন্তু পড়াশোনায় খুব ভালো, এবং সবথেকে বড় জিনিস, ভেরি গুড সোল, বিশাল এমপ্যাথেটিক সোল, যার কারণে অনেক ব্যথা পেয়েছে। জানবে যারা খুব ওল্ড সোল হয় না, তারা খুব এমপ্যাথেটিক হয়। এমপ্যাথেটিক মানে এমপ্যাথেটিক মানে ধরো তুমি ব্যথা পেয়েছো, হ্যাঁ। কষ্ট হচ্ছে, ও ফিল করবে। ওকে ওকে।
আমাদের মায়েরা এমপ্যাথেটিক হয়, হ্যাঁ, এবারে মাদের সোল এমপ্যাথেটিক সোল। এবার এটাই তুমি ধরে নাও আমি ওনার মা নই, কিন্তু ও কষ্ট করছে, আমার চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ, ঠিক কিছুক্ষণ আগে যেটা বললাম না, যে ওই যে ডেভিক সোলকে আমি চিনি না জানি না, কিন্তু আমি তাকে ভাবছি রায়মান, হুম, তাই জন্য কানেক্টেড হতে পেরেছি। তখন এই জিনিসটাকে বলে এমপ্যাথি, সিম্প্যাথি না। সিম্প্যাথি আলাদা হচ্ছে ব্যাপার। যে অন্যদিকে চলে সান্ত্বনা গেল। দেওয়াটা সিম্প্যাথি। সিম্প্যাথি। এমপ্যাথেটিক হওয়া মানে তোমার হৃদয়ের সাথে, তোমার ভাইব্রেশনের সাথে আমার ভাইব্রেশনকে আমি এক করে ফিল করছি, না বাচ্চাটা খুব কষ্ট করছে, হ্যাঁ, এইটাকে বলে এমপ্যাথেটিক সোল। এই মিটার মধ্যে বাই বার্থ সেটা আছে। ঠিক। ও দেবতার সাথে ভীষণ কানেক্টেড, শ্রীকৃষ্ণের সাথে ভীষণভাবে কানেক্টেড বরাবরই, কিন্তু ওটা ব্যালেন্স হয়তো বা করতে পারছিল না। এটাই হয় যে একটা মাধ্যম লাগে, এই জন্য গুরু বলে। তো আমার কাছে মাধ্যম পাইয়ে দেওয়া হচ্ছে নট থ্রু মি। কেউ বাবার সাথে কানেক্টেড হয়ে গেল, কাউন্সিলিং এর থ্রু দিয়ে বাবার সাথে কানেক্টেড হয়ে গেল, বা সেশন দিয়ে। কেউ আমার যিনি গুরুমা তার ভিডিওসগুলো আমি দিয়ে দিচ্ছি, যে মা কিভাবে কুণ্ডলিনী মা জাগৃত করছেন, সেটা তুমি মাটা ফলো করো, তোমার কুণ্ডলিনী মা জাগৃত হয়ে যাবে। কারণ মায়ের ওইসব মাতাজি শ্রী মীনা দেবীর এগুলো আছে লাইভ, উনি যেগুলো দিতেন আর কি, সেগুলো ভিডিও করা আছে, সেগুলো আমি পাঠিয়ে দিই, প্লে লিস্ট হিসেবে ধরে দিয়ে দিই। তো ইনভাবে কি হচ্ছে, গুরুর যারা ডিসব্যালেন্স হয়ে আছে, গুরু পাচ্ছে না, তারা গুরু কে বুঝে যাচ্ছে। কেউ বুঝতে পারছে আমার বিষ্ণুদেব গুরুজি, তো এখন তারা বুঝতে পারছে আমাকে কোথায় যেতে হবে। হ্যাঁ, কেউ বুঝতে পারছে মহাদেবজি আমার গুরুজি, সেও বুঝতে পারছে তাকে কি কি মন্ত্র করতে হবে। এগুলো সব এসে যায়, মানে তারাই যেগুলো বলতে থাকেন সেগুলো আমি দিতে থাকি এনাদেরকে, যে তুমি মহাদেবজিকে ফলো করো, এই মন্ত্রগুলো করো, তুমি কানেক্টেড হয়ে যাবে। এইভাবে বলেছি না, আই এম দ্য পিয়ন, সেম পিয়ন, ওই যে চিঠি, এখানে চিঠি দিচ্ছি, ওখানে চিঠি দিচ্ছি, এই করে যাচ্ছি। তো মেয়েটি কয়েকটা ঘটনা বলেছিল তার লাইফে, এবং বাবা মাকে নিয়েও, খুব বাবা মাকে ভীষণ ভালোবাসে, বাবা মাও মেয়ে অন্তঃপ্রাণ, কিন্তু মেয়েটি এত তার বান্ধবীদের থেকে এত দুঃখ পেয়েছে, মানে এবং যাকে ভালোবেসেছে তার থেকেও দুঃখ, এবং বিয়ে থা মানে হবে, সেখান থেকে ভেঙে দেওয়া হয়েছে তার বিয়ে। বুঝতে পারছো কিরকম দুঃখী সে, কিন্তু তারপরেও সে কারোর ক্ষতি করেনি, কাউকে বাদদুয়া দেয়নি। এবং সব থেকে বড় জিনিস, ওর যে ভিশন আসে, কিরকম স্ট্রং পার্সন দেখো, সোল। ওরা এটা কিন্তু কবে যেন 2002 না 2000 কবে যেন ভুলে গিয়েছি, এটা কিন্তু পেপারে নিউজ এসছিল, যে গ্যাংটক না কোথায় ওদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, খাইয়ের মধ্যে পড়ে যায় গাড়ি, ঠিক আছে। মেয়েটি তার বাবা মা এবং তার অনেক রিলেটিভের সাথে ছিল। তো তার ঠিক 5 মিনিট আগে মেয়েটাকে পুরো ভিশন দিয়ে দিয়েছিল, যে খাই থেকে গাড়িটা পড়ছে, এই ভিশন দিয়ে দিয়েছিল 5টা মিনিট আগে, বা ধরো 2-3 মিনিট আগে। মেয়েটা ব্যালেন্স ছিল না বলেও বুঝতে পারেনি যে আমাকে দাঁড় করিয়ে দেওয়া উচিত গাড়িটা। মেয়েটা বলছে, দিদি তুমি বিলিভ করবে না, আমি দেখলাম ভিশনটা 2-3 মিনিট, আমি ভাবছি কি দেখলাম, এটা একটা কি এরকম। সে কয়েক মিনিটের মধ্যে আমি দেখছি স্টিয়ারিংটা ডান দিকে ঘোরাবে, ও ডান দিকে না গিয়ে খাইয়ের দিকে ঘুরিয়ে দিল। যে ড্রাইভার, ও ডান দিকে ঘোরাবে, যে রাস্তাটা এরকম করছে, বললো রাস্তাটা ওইদিকে যাচ্ছে, বলো ওইদিকে না গিয়ে ডান দিকে না দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দিল, খাইয়ের দিকে ঘুরিয়ে দিল। আমরা দাঁড়া করতে করতে সোজা গাড়ি নিচে। এবং সব থেকে দুঃখ লেগেছিল, একটি নিউলি ম্যারিড কাপল ছিল, সামনে বসে মেয়েটি, ওই আরেকটা মেয়ে, তার চোখ মুখ বেরিয়ে শেষে মারাও গিয়েছিল, সাথে সাথে না, কয়েকটা দিনের মধ্যে মারা গিয়েছিল। কিন্তু সব থেকে বেশি এক্সাইটেড ওই মেয়েটা ছিল, যার নতুন বিয়ে হয়েছিল, ডেফিনেটলি হানিমুনে এসেছিল। তো ভগবান বাঁচিয়েছে এই মেয়েটিকে অদ্ভুতভাবে, তার বাবাকে, তার মাকে। মারও অনেক কলার বোনস আর অনেক কটা ফ্র্যাকচার হয়েছিল, কিন্তু বেঁচে গিয়েছিল। হ্যাঁ, অনেকদিন সেই ব্যথা অনেকদিন ছিল তাদের, কিন্তু তারপরে বেঁচে গিয়েছিলেন। যেখানে একদম খাইতে, বললো অদ্ভুতভাবে, যেন খাই কোনো রাস্তা আসার কথা না, কিন্তু খাইয়ের 3-4 কতগুলো পাক খেয়ে রাস্তার মধ্যে আসলাম নিচে। পাক খেয়েছে ওরা গাড়ির মধ্যে, খাইয়ের মধ্যেই পাক খেয়েছে। ডিজাস্টার হয়েছে তো, মানে ওটা ব্লাস্ট হয়নি, এসছিল, এটা নিউজে এসছিল। ব্লাস্ট হয়নি, এটা কপাল কপাল ভালো, এবং ভগবান আছে, একবার ভিশন দিয়েছে, মেয়েটা বুঝতে পারিনি, তাহলে তাকে এইভাবে বাঁচানো উচিত। দিস ইজ সুপ্রিম পাওয়ার। আমি আমার কথা বলছি না, মেয়েটার কথা বলছি। ও বলছে দিদি কয়েকটা পাক খেয়েছে, তারপরে কোথা থেকে রাস্তা আসলো জানি না, রাস্তায় গিয়ে ধাম করে পড়লো। তার মধ্যে এইদিকে ওদিকে ছিটকে অনেকে পড়ে গিয়েছে, মেয়েটিও পড়ে গিয়েছে, ওর বাবা মা বেশি ইনজিওর্ড হয়েছিলেন, মা। বয়স আর তার ঠাকুমাও বোধহয় ছিলেন না, দিদিমা কে যেন ছিলেন তার সাথে।
সবাই ইনজিওর্ড হয়েছে, কিন্তু ওই মেয়েটি মারা গিয়েছে, যে নিউলি ম্যারিড কাপল একদম সামনে বসেছে, বলে ওর চোখ টোক বেরিয়ে এসছে, পুরো চোখ মুখ সব বেরিয়ে এসছে, ছিটে বেরিয়ে গিয়েছে। বুঝতেই পারছো কি অবস্থা, একদম সামনে বসেছিল। ড্রাইভারটাকে বলছে যে ও ও বললো যে ড্রাইভারটা বোধহয় মারা গিয়েছিল, কিন্তু বললো ওর মৃগী রোগ ছিল কিনা জানি না, বলছে স্টিয়ারিংটা ডান দিকে করে ও বাঁ দিকে ঘুরিয়ে দিল। যে কেউ দেখবে যে বাঁ দিকে খাই, কিন্তু ও বাঁ দিকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তার ঠিক 2-3 মিনিট আগে, বা ধরে নাও কয়েক মিনিট আগে, মেয়েটিকে পুরো দেখিয়ে দিয়েছে এটা হতে যাচ্ছে, পুরো এক্স্যাক্ট যেটা হয়েছে সেটাই দেখিয়েছে, ঠিক আছে। এইবার এইসব তো শুনলাম, তারপরে ওর পুরো হিস্ট্রিটা শুনলাম, ওর কাজিন, তারপরে দাদা, এরা কিন্তু বড়, মানে বিশাল জমিদার পরিবারের মেয়ে। ওদের পৈতৃক বাড়ি বিশাল বড়, মানে গ্রামে আছে, গ্রামে বলতে আমার মনে পড়ছে না কোথাও, কিন্তু বিশাল বড় অবস্থা ওইখানে। আর এখানে বাবা মার সাথে ওনারা আছে, যা হয় আর কি। তারপরে কথাটা তো হলো। তারপরে কাউন্সিলিং এর দিনই 3.5 ঘন্টা মতন কথা হয়েছিল। তারপরে আমি বলছিলাম, দেখো তোমার যে ব্যাগেজ আমি দেখছি কর্মার, তোমার দৈবিক সেশন করা উচিত। এখন আমি এইটা বলবো না যে তুমি এখনই করো, তুমি তো শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড, তুমি তাকেই জিজ্ঞেস করো যে তোমার কখন করা উচিত, সেই তোমাকে আওয়াজ দিয়ে দেবে, তখন তুমি আসবে। তো বললো না, আমি আর দেরি করবো না। যেদিন হয়েছে, ধরো 2 দিন পরে রবিবার, বলছে 2 দিনের পরে এই যে রবিবার, আমি রবিবারই করবো, আমি করবো। তো আমি বললাম তুমি তাহলে একা আসবে না, তোমার বাবা মাকে নিয়ে আসবে? বলে হ্যাঁ, আমি বাবা মাকে নিয়ে আসবো, কিন্তু আমি আসবো। এরপরে যখন সেশন শুরু হচ্ছে, তখন আমি বলেছিলাম যে মা বাবা কাউকে আমি এখন ভিতরে বসতে বলবো না, কারণ অনেক কথা থাকতেই পারে যেটা তুমি, বাবা মা আছে এটা কনসিয়াস মাইন্ডে থাকলে তুমি বলতে পারবে না। কারণ হয় এটা তার একটা নিজের ফ্রিডম, সোলের একটা ফ্রিডম, এটা তো আমি শিখেছি, বাবার থেকে শিখেছি। আমি আগে এটা বুঝতাম না, এখন বুঝি। যত ছোট বাচ্চা হোক, আগে তুমি কথা বলে না আমার সাথে, তারপরে যদি প্রয়োজন মনে হয় তখন তোমার বাবা মা কাউকে ডাকবো। তো মেয়েটিকে আগে আমি কি করি, যত ঘন্টায় কাউন্সিলিং হোক না কেন, আবার যখন সে আসে, তাকে তো আমি বলেই দিই যে তোমার যে কোয়েশ্চেন, সেগুলো তুমি আমাকে আগে হোয়াটসঅ্যাপে বা লিখে পাঠিয়ে দেবে, যেভাবে হোক। আসার পর ওই কোয়েশ্চেন্সগুলো দিয়ে আবার আমি রিভাইজ করি এবং বলি যে তুমি আবার তোমার ঘটনাটা প্রিসাইজলি বলো আমাকে, আমার মনে পড়ে যাবে। একটু বলি মনে পড়ে যায়, তখন যে পয়েন্টসগুলো সেই দিন বলা হয়নি সেগুলো আমি আবার ডিসকাস করি নি, 1 ঘন্টা আমি নিই। ওই জন্য বলি 2টো থেকে 6টা পুরো তুমি নিজেকে ফ্রি রাখবে, 2টো থেকে 6টা। বসতে বসতে একটু দেরি হয়ে গেল, তারপরে 1 ঘন্টা আমি পুরো ওই ঝালাই মেরে নিই পুরোটা। তারপরে ঠিক কলিং এসে যায় যে এইবার বসতে হবে, তখন আমি বলে দিই যে নাও ইট ইজ দ্য টাইম। তো মেয়েটাকে যখন বলেছি, আমার সেকেন্ড লাগেনি ওকে নিয়ে যেতে, কারণ শি ইজ অলরেডি ডিভাইন, ডিভাইনের সাথে মারাত্মকভাবে কানেক্টেড। আর জানো কিভাবে সেশনটা হয়েছিল? হাসতে হাসতে, মানে মজা নিতে নিতে হাসতে, শুধু চোখটা খুলতে মানা করেছে, চোখ খুলবে না। পুরো ইয়ার্কি ঠাট্টা হচ্ছে সেশনে, কি না জগন্নাথ দেব হাসাচ্ছে ওকে, ওকে হাসাচ্ছে, ও হাসছে। হ্যাঁ, মা লক্ষ্মী ওকে হাসাচ্ছে, ও হাসছে। বুঝতে পারছো? ও হাসতে হাসতে আমাকে উত্তর দিচ্ছে। কতখানি কন্ট্রোল সোলের নিজের প্রতি। বুঝতে পারছো যে আমি আমার ধামেই তো এসছি, সবাই তো আমাকে চেনে, আমার কিসের ভয়, আমি মজা নিয়েই করছি। প্রত্যেকটা দেবী দেবতা এসেছিলেন, অনেকে আমি তো চিনিই না। এবং 2, ও ওনার যে ঠাকুরদা, সে তার জন্মের আগেই চলে গিয়েছেন। উনি ওনার ঠাকুরদাকে, ঠাকুরদা বা তার ঠাকুরদা এরকম কেউ, তাকে সে দেখেনি। ভাইব্রেশন সোলকে চেনে, ওনার পিতামহ এসে গিয়েছিলেন, ঠিক আছে। উনি কিন্তু বলছেন যে আমার মনে হচ্ছে আমার অ্যানসেস্টার, কিন্তু আমি একে চিনি না, কিন্তু মানে চিনি না মানে দেখিনি, কিন্তু আমি চিনতে পারছি, আমার মানে বুঝতে পারছি ইনি আমার অ্যানসেস্টার। ওনার কি হয় ডাইভিক সেশনে, তুমি ধরো তোমার সেশন করাচ্ছ, কিন্তু তোমার যে মনের যে ভাইব্রেশন, সেটা কিন্তু পুরো ছুটছে তোমার অ্যানসেস্টার্সদের, এবং যারা তোমাকে চেনে যত জন্মে, সবাই কানেক্টেড হয়ে যায় কিন্তু। এবং অল দে গেট রেডি when you will sit for the session, they will come. এটা হচ্ছে বাবার কৃপা, কারণ বাবার সার্ভিলিয়েন্সে আমি করাই, বাবার কাছে তারা কানেক্টেড তো আছেই, এবং বাবা তাদেরকে নিশ্চয়ই নক করে দেয় যে আমি পারমিশন দিলাম, তোমরা আসবে। আমি জানিও না তারা চলে এসছে, কিন্তু এই মেয়েটি চেনে, বা এই মেয়েটি আমাকে বলে দিচ্ছে, ঠিক আছে। সেরকম কাদের যে দেখেছি, ও নিজে অবাক হয়েছে। আরেকটা বড় জিনিস, আমার ওর একজন অ্যানসেস্টারের নাম মনে পড়ছে না, উনি কিন্তু বিশাল বড় হস্তে, বাগচি নাম তার,
নামটা মনে পড়ছে না, আমি নামটা পরে তোমাকে দিয়ে দেবো, তুমি সেই নামটা ডেসক্রিপশনে দিয়ে দিও প্লিজ। ওই যে অ্যানসেস্টার, যখন কাউন্সেলিং করছি আমি ওকে বলেছিলাম তুমি কিন্তু তোমার অ্যানসেস্টার, এবং যে হস্তির কথা বলছো যিনি স্বনামধন্য, যিনি কি বাচ্চি তো লেখক, লেখক ছিলেন, তুমি কিন্তু তারই রিনকার্নেশন। এটা কাউন্সেলিং এসে গিয়েছিল। আর যেদিন ওর ডাইরেক্ট সেশন হচ্ছে সেদিন রিনকার্নেশন হলেও হায়ার সেলফ তো উপরেই থাকে। আমি স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম যে আপনাকে আমি ইনভোক করছি, আপনি প্লিজ এসে মেয়েটিকে কনফার্মেশন দিন যে হ্যাঁ এই মেয়েটি হচ্ছে আপনার লোয়ার সেলফ। উনি এসেছিলেন, উনি ধুতি পাঞ্জাবি পরে আছে, মেয়েটি দেখতে পেয়েছে বলে ইনিই তো ওই পুরো নামটা বলেন কি বাচ্চি, বললো হ্যাঁ। তো আমি বললাম মনে পড়ছে তোমার কাউন্সিলিংয়ে বলেছিলাম ইট ইজ ইউ, সি হি হ্যাজ কাম। কনফার্মেশন দিয়ে বেরিয়ে গিয়েছেন, বেশিক্ষণ থাকেননি। অ্যান্ড হি ওয়াজ আ রাইটার। এই মেয়েটির লেখা মারাত্মক ইচ্ছে, এবং সে লেখেও 5 মিনিটে যা লিখে দেয় আর্টিকেল, মানে তুমি ছাপাতে পারবে এরকম। হ্যাঁ, বিশাল আমি দেখলাম যে তুমি যে কাজই করো না কেন 3D ওয়ার্ল্ডে, তোমাকে লেখাতেই ফেরত যেতে হবে, কারণ তুমি ওখানে বুমিং হবে তোমার, ওই ইন্ডাস্ট্রি তোমার জন্য বুমিং ইন্ডাস্ট্রি হয়ে যাবে। দিদি তুমি যে এক্ষুনি বললে যে তুমি যে কোনো ইন্ডাস্ট্রিতে তুমি ভালো হবে, তুমি দেখেছো এই জিনিসটা। ধরো না, হুম। আমাদের এই পডকাস্টটা দেখার পর তোমার কাছে কেউ গেল হুম এবং গিয়ে বললো যে দিদি আমি আমি আমার লাইফে না মনে হচ্ছে আমি যে কাজটা করছি বা চাকরি করছি বা হুম। যেটাই করছি, হুম। আমাদের কি স্টোরিটা শেষ? না, একটু স্টোরিটা আছে শেষ না, আছে আমি ছোট্ট একটা করে একটু জিজ্ঞেস আছে। করি। ধরো কেউ গেল গিয়ে জিজ্ঞেস করলো যে আমি এরকম চাকরি করছি কিন্তু আমার না মন লাগছে না, হুম তো আমি কি করলে হুম। ভালো হতে পারে আমাকে একটু বলবেন? সেই থেরাপি কি তুমি করো? হ্যাঁ, ভালো করলে বলবেন। আমি তখন বলি তোমার কাউন্সেলিং ছাড়া তুমি কিছু বুঝবো না, না 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 না, কাউন্সেলিং এ পুরোটা নেওয়া হয়, সেটা হোক, তখন এসে যায়, তখন বলে দিতে তখন পারো এসে না যায়, এসে যায়, এসে ভালো যায়। হয়েছে। এবং সেরকম ভাবেই ধরো সাপোজ তার এসে গেল কি ভালো শুধু মন্ত্র স্টক, দিয়ে কাজ করবে, মানে স্টক মার্কেটে সে অনেক নাম এসে করতে যায়। পারে। এবং আমি তাকে অপশনস জিজ্ঞেস করি যে তোমার কোন 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 অপশনে তোমার ইচ্ছে, ও আমাকে অপশন বলে দিদি এটা 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 হুম এটা, হুম, হুম। যখন বলছে তার আগেই আনসার এসে যায়। কিংবা অনেক সময় আমি ট্যারো দিয়ে দেখে দিই। অনেক সময় ধরো ওর ওর ভাইব্রেশনটা এমন দুঃখের যে আমি যেতে পারছি না, আমি তখন ফাট করে ভাইব্রেশনটা নিয়ে ট্যারোর মধ্যে দিয়ে ট্যারো কাজ দিয়ে দেখে দিই, ইনস্ট্যান্ট আনসার দিয়ে দেওয়া হয়। বাহ। কারণ ট্যারো ইজ কমপ্লিটলি অ্যাবাউট ভাইব্রেশন। হুম, তোমার হুম, ভাইব্রেশন ওর মধ্যে দিয়ে তুমি দেখেওছো, হ্যাঁ তোমার ভাইব্রেশনটা ওর মধ্যে, তোমাকে ওই একদমই। জন্য বলি কিছু কথা বলো, তুমি কথা বলো, তুমি বলতে থাকো, ওই যে আওয়াজটা দ্যাট ইজ আ ভাইব্রেশন, কাজ ওই আওয়াজটা নিয়ে নেয়, নিয়ে তারপরে তুমি কতটা কানেক্টিভিটি তোমার কাজের সাথে তার উপরে ডিপেন্ড করে। ট্যারো ইজ নট লাইক পাতা দেখছি এই এই না, ওটা হচ্ছে ওটাও হচ্ছে দৈবিক মেকানিজম বলতে পারো, ট্যারো কাজ। আর ট্যারোট না, কিন্তু ইটস ট্যারো কাজ, লাস্টের টিটা কিন্তু উচ্চারণ হয় না, সাইলেন্ট। সাইলেন্ট। ট্যারো কাজ হচ্ছে দৈবিক মেকানিজম, যেটা দিয়ে তুমি ভূত ভবিষ্যৎ সব দেখা যায়, কিন্তু তোমাকে কানেক্টেড হতে হবে প্রপারলি, নাহলে উল্টোপাল্টা আনসার আসবে। উল্টোপাল্টা আনসার আসবে যদি তুমি ঠিকভাবে, তুমি মজা নিচ্ছ, উল্টোপাল্টা আনসার দিতে হবে। কিন্তু তুমি যদি একদম ফোকাস থাকো, সবকিছু সাধনা, ট্যারো কার্ড ইজ অলসো সাধনা, সাধনা যদি পারফেক্ট হয়, কারেক্ট হয়, ইউ কাজ উড়ে গিয়ে পড়ে, এটাও তুমি দেখেছো, হ্যাঁ। কাজ টিউ করে উড়ে গিয়ে পড়লো, তুমি উড়ে একবার উড়ে shuffle গিয়ে করতে গিয়ে একবার হাত দিয়ে বেরিয়ে হ্যাঁ, গেছে। বেরিয়ে গিয়েছে, উড়ে উড়ে পড়ে কাজ। কাজ কথা বলে, এইটা না ওইটা নেই, এটা না ওইটা নেই, কাজ কথা বলে, সেটা যে যেভাবে কানেক্টেড সে সেভাবে শোনে। তো কোনো সময় যদি দেখি যে ভীষণ আর্জেন্ট, ওকে জানতে হবে, কিন্তু অত অব্দিও আমাকে পৌঁছতে দিচ্ছে না, হয়তো বা ওর ভাইব্রেশনটা অব্দি যাচ্ছে না, তখন ট্যারো কার্ডসের মতো ওনার ভাইব্রেশন নিয়ে ফাট করে আনসার দেওয়া, দিতে বাধ্য হই, করতে হবে, কারণ সে এসছে হেল্পের জন্য, আমাকে করতেই হবে, দিস ইজ মাই জব। ঠিক দিদি, তারপর দিদি দেখলে ওটা? হ্যাঁ, তারপরে আমি কোথায় ছিলাম জানো? দিদি তুমি ওনার দেখলে যে ওনার রাইটিং এ খুব ভালো পাওয়ারফুল। হ্যাঁ, ওনার বাবাই বলেছিলেন আগে আমাকে যে ও বাসে বসে বাবা নিয়ে একটা আর্টিকেল লিখেছিল, সেটা 5 মিনিটে লিখেছিল মোবাইলে। তো আমরা ভাবছি ও জার্নিতে পুরীতে যাচ্ছে, তো ভাবছি বোধহয় কিছু ফ্রেন্ডসদেরকে বোধহয় মেসেজ করছে। যখন দেখলো ওনার বাবা যে ও বাবাকে নিয়ে একটা আর্টিকেল লিখে ফেলেছে ওই 5 মিনিটে হোয়াটসঅ্যাপে, বললো আপনাকে দেবো, আপনি পড়ে দেখবেন আপনি কি লিখেছে। কারণ তার আত্মাটা কার আত্মা? যিনি লেখক ছিলেন তার আত্মা। সেই লেখকের নামের সারনেমটা মনে পড়ছে বাচ্চি, আর কিছু মনে পড়ছে না। আমি মেয়েটি থেকে নামটা নিয়ে তোমাকে দিয়ে দেবো। নিশ্চয়ই। ওনারই রিইনকার্নেশন হচ্ছে এই মেয়েটি। এখন রিইনকার্নেশন ভগবানদেরই যে হয় শুধু তা নয়, মানুষদেরও হয়, কিন্তু ডিরেক্ট ওনার লোয়ার সেলফ এসছেন। ঠিক আছে, তো আমি তো বলবোই রিইনকার্নেশন। এটা যদি কারোর প্রবলেম হয়, এটা আমার কোনো প্রবলেম না। দেখতে গেলে তো প্রত্যেকটা মানুষ রিকার্নেশনের সাথে যুক্ত আছে, যুক্ত আছে, কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। বুঝতে পারে না, হ্যাঁ, কিন্তু কোনো না কোনো ভাবে অংশ তারা ভগবানেরই না। দেখো
আমরা এই জন্মে খুব নাম করলাম, হুম। সবাই আমাদের জেনে গেল, হুম হুম হুম। পরের জন্মে ওই সোলটা এই রূপে আসলো, তো হয়ে গেল ওই যে আইকনটা তার ইনকার্নেশন। নর্মাল মানুষেরও তো জন্ম নিচ্ছে, তারপর তো তারা আবার তারা গতানুগতিক লাইফে লিড করে সাকসেস পেয়ে আবার জন্ম নিচ্ছে, তো হুম। তারাও তো সেই সোলেরই ইনকার্নেশন বা হুম, সেই হুম, পার্সনের ঠিক। ইনকার্নেশন। ঠিক। কারেক্ট, একদম ঠিক। হুম, গুড কোয়েশ্চেন অ্যান্ড আনসার ইজ অলসো গুড। হ্যাঁ। নিজের ঢোল নিজে পেটানো হচ্ছে দেখি। না পেটালে কে পেটাবে? কে পেটাবে? আচ্ছা, আবার ব্যাক টু হ্যাঁ। প্যাভিলিয়ন। ওকে, তারপরে যে সেশনটা হয়েছিল না, পুরো হাসি ঠাট্টা ইয়ার্কি নিয়ে, আমিও হাসছি কিন্তু আমাকে কিন্তু একটা কথা মনে করাচ্ছে না, কিন্তু আমি তোমাকে ওভারঅল একটা বলে যাচ্ছি। হাসি ঠাট্টা ইয়ার্কি দিয়ে হচ্ছে, ইয়ার্কি মানে কি, ওকে জগন্নাথ দেব জগ্গু দাদা ডাকতে বলেছে। হুম। এটারও একটা ঘটনা আমি বলবো, লাস্ট যেটা দিয়ে শেষ করব। অদ্ভুত, মানে ভগবানদের সাথে তুমি যদি কানেক্টেড হয়ে যাও, তারা তোমাকে আপন করে নেয়। আমার বাড়ির লোক, তুই আমাকে এই নামে ডাকবি, তো ওকে বলেছে জগ্গু দাদা ডাকবি, ঠিক আছে? আর ওটার সাথে সাথে হয়নি, ওই দৈবিক সেশনে হয়নি, সেটা কয়েকদিন পরে ওভার দ্য ফোন যখন আমাকে বলছে পুরীর ঘটনা, আমি বললাম শোনো শোনো শোনো, তোমার জন্য একটা মেসেজ আসছে ফ্রম লর্ড জগন্নাথ, কি তুমি তাকে জগ্গু দাদা ডাকো। বলে আমার মনে কয়েকদিন ধরে দিচ্ছে জগ্গু জগ্গু জগ্গু, তুমি জানলে কি করে? বললাম আমাকে জাস্ট ভাইব্রেশন পেলাম যে উনি পছন্দ করবেন তুমি যদি তাকে জগ্গু দাদা ডাকো। আমাকে কিন্তু বলেনি তুই ডাকবি, ওকে বলেছে তুই ডাকবি। ও বলে আমি আচ্ছা, আমি এখন থেকে জগ্গু দাদাই ডাকবো। আমার এটা আসছে বলছে, কিন্তু আমি বলছিলাম না। এইবার সমস্ত হয়ে গেল, শি ওয়াজ ওভারওয়েলমড যে ও সব আনসার পেয়েছে, ওর লাইফে কোন দিকে যাবে, হ্যাঁ ও কনফিউশন, যে সব কোয়েশ্চেন মার্কের আনসার পেয়েছে মেয়েটি। এবং যখন ও সেশনে বসলো, তখনকার ওর চেহারা যখন উঠলো, একদম একটা গ্লো করছে ওর মুখটা। ওর মাকে বাবাকে বলেছিলাম যে আপনারা দেখলেন ওর মুখটা দেখুন, ও মুখটা কিন্তু গ্লো করছে। তখন বললো হ্যাঁ হ্যাঁ, একটা অদ্ভুত ধরনের একটা আভা মুখে, অদ্ভুত ধরনের একটা আভা। হ্যাঁ, অদ্ভুত, মানে একটা কেমন যেন পিঙ্কিশ ইয়েলোইশ একটা আভা, যেটা যখন ঢুকছে তখন একটা কালচে কালচে ভাবছিল মুখে। অদ্ভুত চেঞ্জ, অরা চেঞ্জ হয়ে যায় না। তুমি ব্ল্যাক ম্যাজিককে বিশ্বাস করো? ইফ দের ইজ হোয়াইট দের ইজ ব্ল্যাক। না, তোমার মনে হয় না যে ওই ম্যামের ব্ল্যাক ম্যাজিকের কিছুটা একটু হ্যাঁ আছে, লেগেছিল না? হ্যাঁ ছিল। তুমি একেবারে ক্লিন করো কি ব্ল্যাক করে ম্যাজিক? কি করে হলো ওটা বাবাই করেন। কি করে, যখন কোয়েশ্চেন্স গুলো আমি নিয়ে নিই, তার মধ্যে এই জিনিসগুলো থাকে, আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা, কার্স আছে কিনা, এরকম সেই পয়েন্টস গুলো ক্লিয়ার করা হয়। ওকে। হ্যাঁ, আমি আমার মানে বাবা সেটা দেখা, মানে বাবার মতন করে একটা কিছু কালো বের করে দিল, পুরো গোল একটা কিছু কালো বের করে দিল। আর তোমার হিলিং সেশনে এই জিনিসটাও করা, ক্লিনজিং করা হয় পুরো বডিটাকে বা এরকে? হিলিং সেশনে বডি ক্লিনিং দেখো, তো পিএলআর তো লোকে করবেই, ওটা কিন্তু হিলিং তারপরে সেশনই হয় ওগুলো, মানে সব হিলিং সেশন মানে কি বলতো, তোমার ভিতরের যে ভাইব্রেশন, যেগুলো হুম, ব্লকেজেস, হুম। আমরা সেশনে কি করি, ব্লকেজ কাটানোর চেষ্টা করি, ব্লকেজই তো তোমার হিলিং হচ্ছে। ব্লকেজ বেরিয়ে গেল, হিলড হয়ে গেলে তুমি এন্টায়ার বডি হিলিং, ধরে ধরে না, হুম হুম হুম। এন্টায়ার বডি পুরো ভাইব্রেশন তোমার মানে বাবা করে দিচ্ছেন, তো তোমার পুরো বডি থেকে নেগেটিভ জিনিস বের করে দিলেন, কমপ্লিটলি হিলড। আফটার পিএলআর যদি দেখা যায় যে তার মনের মধ্যে কিছু থাকে যে না, আমার না মনে হচ্ছে শরীরটা না একটু দুর্বল লাগছে, বা আমার হুম শরীরে একটুখানি অন্যরকম হুম অনুভূতি হচ্ছে, হুম সেটাও ঠিক হয়? হতেই পারে। তখন আমরা বলি যে একটু মাথা ব্যথা হয়, বিকজ পিছনে নিয়ে যাওয়া হয়, এটা মাথা হ্যাঁ ব্যথা হ্যাঁ, হবে, মাথা এটা আমাদেরও একটা হয়েছিল। ল্যাগ মতো লাগে। আর বডিতে এতক্ষণ তুমি ছিলে না, আবার ফিল, এটাও তুমি ফিল করতে পারবে, এটা সবাই ফিল করে, আমরা জিজ্ঞেস করি। এবার বুঝেছো, হাত ফাত নাড়াও, বুঝতে পারছো বডিটা ভারী লাগছে, এতক্ষণ হ্যাঁ হ্যাঁ হালকা হ্যাঁ। ছিল, বলে হ্যাঁ একদম ঠিক। তো তখন আমরা বলি যে এটা ডিহাইড্রেটেড হয়ে গেলে এই জিনিসটা বেশি হয়। আমরা বসার আগে এক গ্লাস জল খাইয়ে দিই, বসার পরে আবার এক গ্লাস জল খাই, হয়ে গেল সেশন, তারপর এক গ্লাস জল। তারপর বলি কিছুক্ষণ যাক, তুমি তো অন্য ওয়ার্ল্ডে ছিলে, সেখানে ফিরেছো, তো ডেফিনেটলি একটা তো ট্রান্স থেকে ফেরা মানে কিন্তু মানে ব্যাপার না, ইটস আ বিগ টাস্ক। তো ওইটাতে এই ওয়ার্ল্ডে 3D ওয়ার্ল্ডে ধাতস্থ হতে একটু সময় দাও, একটু 1-2 মিনিট চোখ বন্ধ করে শুয়ে থাকো, বাঁ দিক ফিরে। হুম। আগের দিনে বলেছিলাম যে বাঁ দিক ফিরেই কেন বলা হয় এটা আমি জানি না, বাট বাঁ দিক ফিরেই বলা হয়। কিন্তু বাদিক ফিরেই ভালো ঘুম আসে। এবং বাঁ দিক ফিরে মাকে বলা হয়, যারা প্রেগনেন্ট লেডি, যে বাচ্চা যদি মুভ না করে তাহলে বাঁ দিক ফিরে শোবেন, বাচ্চা মুভ করবে, দেখবেন গুনবেন কতবার কিক করছে। ডেফিনেটলি এগুলো কেন বাঁ দিকে বলে আমি জানি না, মেবি সিস্টেমটাই ওরকম আমাদের শরীরের, আমি এখনো আনসার পাইনি। কিন্তু আমরা বলি এটা, যেহেতু আমি শিখেছি কিছু কিছু জিনিস, আমি ডক্টর তৃপ্তি জেনের থেকেও যেগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করি। হ্যাঁ, কারণ ডেফিনেটলি প্রথম তো সেই গুরু ছিলেন না, তারপরে আদি যোগী,
কিন্তু প্রথম গুরুমা তো এই ব্যাপারে ডক্টর না আমি তৃপ্তি না জানেন। ওখান দিয়ে একটু দেখেছি বুঝলে, তুমি আসার আগে আমি একটু রিসার্চ করেছিলাম, তাই জন্য এই প্রশ্নগুলো তোমার কাছে রাখছি হুম যে এই কোনো জিনিসগুলো, অসুবিধা নেই। মানে এই জিনিসগুলো কেন বলছি, কারণ মানুষের যখন তোমাকে ভালোবেসে শুনবে পুরো, তখন তারাও নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে যে আমার এই এই জায়গাগুলোতে প্রবলেম হয়েছে, তাহলে মানুষ এবং তোমার সেটা সাথে এইভাবে ইজ করা হয়, তারপরে আবার তখন মন্ত্র দিয়ে দেওয়া হলো যে তুমি এই মন্ত্রটা, হুম। মন্ত্র মিনস বডি পিউরিফিকেশন, ভাইব্রেশন, তুমি শুনতে থাকো শুনতে থাকো শুনতে দেখবে তুমি ইজি হয়ে যাবে। হুম। একদম সুন্দরভাবে হচ্ছে কাজগুলো। আর তিনি এখন কেমন আছে? তারপরে শোনো, তারপরে তার আসলো যে উম, আমি সবসময় সবাইকে বলেছি কিছু না কিছু হাতে গিফট দিয়ে যাই, কিছু না কিছু। তো লর্ড বিষ্ণুর একটা আদেশ আছে যে কমল গাত্থার একটা ছোট্ট বীজ, হুম। একটা গোমতী চক্র, একটা কড়ি, এটা দেবই দেবো আমি, দেবই দেবো। সেটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ থাকুক না থাকুক, এটা আশীর্বাদ। তো এই মেয়েটিকে দিয়ে তারপরে ফট করে আসলো ভাইব্রেশন যে বলছে আহ, মা লক্ষ্মীর মোস্ট প্রবাবলি একটা মূর্তি নিতে বলছিলেন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি মা লক্ষ্মী রিলেটেড, মা লক্ষ্মীর মূর্তি এবং আহ, আহ, মা লক্ষ্মী কি কি আর লাগবে আমি তো কিছু জানি না, আমি কিন্তু যেগুলো বলে দিয়েছিলেন আমি ওনাদের বলে দিয়েছিলাম যে এইভাবে কপারের প্লেট আর কি কি সব বলে দিয়েছিলাম, ঠিক ঠিক মনে পড়ছে না আমার। তো আমি বলছিলাম এগুলো বলছে, এবং ওড়না কিনতে পাবে, লাল চুন্নি ছোট কিনে নেবে, অ্যাজ ইফ তুমি তোমার বাড়িতে তোমার সাথে জগ্গু দাদা মানে তোমার জগন্নাথজি ফেরত যাচ্ছেন, তার সাথে তার স্ত্রীও ঢুকছেন, মা লক্ষ্মী। তো তুমি মাকে কিন্তু সেইভাবে বাড়িতে আমন্ত্রণ জানাবে যেভাবে নতুন বউকে জানাই। তখন বাজে রাত, ওনারা যখন বাড়ি ঢুকেছে রাত 11টা 11:30 বাজে। তো তখন যদি উলু ধ্বনি দেওয়া হয়, এবং আমাকে বলেছিল যে মানে মায়ের একটা গান আমরা শুনেছিলাম মনে আছে যে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে ঘরে এনেছি। এনেছি। হ্যাঁ। আমাকে বলা হয়েছিল ওকে ওই গানটা প্লে করতে বলবি ইয়েতে, ইউটিউবে বা ইউটিউবে যেকোনো। প্লে করতে বলবি, যখন বাড়িতে ঢুকবে তখন হাতের মধ্যে নিতে বলবি, ওই গানটাকে চালিয়ে দিতে বলবি আর উলুর ধ্বনি দিতে বলবি। সব কিনেছে এভরিথিং, এবং অদ্ভুতভাবে যে আমি বলেছি এখান থেকে শ্যামবাজার চলে যাও, দেখবে ওখানে সব পেয়ে যাবে। ওরা যে টাইমে পৌঁছেছে সেই দশকর্মা ভান্ডার বলেছে, আর কি কি বলেছিলাম মনে নেই আমার। ওনার বাবা বলেছেন যে উম, যদি ভাগ্যে থাকে পাবো, এবং সব দোকান বন্ধ, একটা দশকর্মা ভান্ডারের দোকান খোলা। এবং ও বলেছিলাম ও ঘট, লক্ষ্মীর ঘট নিতে, হ্যাঁ, এবং তার মধ্যে চাল, সেই চালটা কোন চাল সেটা বলে দিয়েছিলাম, আমি কি করে বুঝলাম আমি নিজে জানি না। এবং দশকর্মা ভান্ডারে ওই চালটাই ছিল বেস্ট চাল, যেটা উনি বলে খোলার সাথে সাথে গন্ধ ছড়িয়ে গিয়েছে, এত ভালো চাল। গোবিন্দভোগ চাল। তারও অনেক কটা কোয়ালিটিস হয়, কোয়ালিটি, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ বেস্ট হ্যাঁ। কোয়ালিটি, যেটা ওনার কাছে ছিল ওটা বেস্ট কোয়ালিটি ছিল। ওকে। বলে আমরা দাম ফাম কিচ্ছু দেখিনি, নিয়েছি, মা চেয়েছে ঘট, লক্ষ্মীর ঘট, ওর মধ্যে চালটা দিয়েছি। মা যখন ঢুকবে, নতুন বউ যখন ঢোকে তখন কি করে, কোন পায়ে ঘটকে ধাক্কা মেরে ফেলে ঢোকে? বাপা। বাঁ পা, হুম। যতদূর আমি জানি বাঁ পা। মা ঢুকবেন সে কারণে ঘরটা রাখবে, ইয়েস, মূর্তি না ঘট, ঘরটা সামনে রাখতে বলেছে মানে দরজার সামনে, এবং মা বাঁ পায়ে ফেলে ঢুকবে, সেটা মেয়ে তুমি তোমার থার্ড আই দিয়ে দেখবে, তুমি হাত দিয়ে ফেলে দেবে। তারপরে শোনো, যখন ওনারা বাড়ি ঢুকলেন তখন বাড়িতে ঢুকবে 11:30 মতন বাজে, যেখানে থাকে ওনারা অনেক দূরে। তো ভদ্রমহিলা ইতস্তত হচ্ছিলেন যে এত, এখন সবাই ঘুমাচ্ছে, এখন যদি ফট করে আমি দেখছি কেউ নেই, এদিকে আমি উলুর ধ্বনি দিচ্ছি তো সবাই দেখবে না। হুম। ও তো না, মানে মেয়েটির বাবা ভাবছে যে কি করা যায়, তখন মেয়েটি বলেছে দিদি আমি না সব কিছু ভুলে গিয়েছি, যে কে কি ভাববে না ভাববে, আমি ঘরটা রেখেছি দরজার কাছে, আমার বৌদি ঢুকবে, আমি কেন ভয় পাবো, আমি কেন লজ্জা পাবো? বলে আমি যেভাবে উলু দেওয়া হয় সেই ধ্বনিতে আমি উলু দিয়েছি, এবং আমি দেখতে পেয়েছি পায়ের ছাপ আমার বাড়িতে ঢুকছে, পায়ের আলতার পায়ের ছাপও দেখতে পেয়েছিল থার্ড আই দিয়ে মায়ের, যে ঢুকছে বাড়িতে। তখন ও বললো আমি হাত দিয়ে জাস্ট ঘরটা ইয়ে করে দিয়েছিলাম, দেখতাম মা মানে পায়ের ছাপ মানে ঢুকে যাচ্ছে ওই ঘটের মধ্যে, পা দিয়ে ঢুকে গিয়েছে বাড়িতে। মানে নতুন বউয়ের প্রবেশ হলো বাড়িতে, গৃহপ্রবেশ হলো বলা যায়। আর তার সাথে কে, বর হচ্ছেন জগ্গু দাদা, মানে হচ্ছে লর্ড জগন্নাথ, তার স্ত্রীকে নিয়ে ঢুকলেন। তারপরে আহ, এইটা তো হয়েছে, এটা আমি জানি না, এটা পরের দিন জেনেছি ওনার থেকে। তারপরে আম, এইভাবে, আর যখন ওর সেশন চলছে না, এই কথাটা বলতে ভুলে গেছি, আবার সেশন একটু বলে নিই শেষ করার আগে। হুম। যখন সেশন চলছে, ওনাদের বাড়িতে না রান্নাঘরটা বাস্তু দেখে বলা হয়েছিল যে চেঞ্জ করতে। হুম। তো আমাকে জিজ্ঞেস করেছে সেশনের মধ্যে যে আমরা কোন দিকে রান্নাঘরটা করব, এইটুকু শুধু বলেছে।
আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওদের রান্নাঘর, পাশে একটা বারান্দা আছে, ওখানে লর্ড জগন্নাথ গিয়ে গিয়ে দেখাচ্ছে এরকম। মেয়েটা কিন্তু জানে না যে আমি দেখতে পাচ্ছি। আমি বলছি তোমাদের ওখানে একটা বড় বারান্দা আছে না এরকম? বললো তুমি দেখছো কি করে? হ্যাঁ আছে তো। হ্যাঁ ওই জায়গায় করতে বলছে। বলে হ্যাঁ আমিও তো ওখানেই এখনো দাঁড়িয়ে আছি। ও চোখ বন্ধ। বলে আমি তো ওখানে এখনো দাঁড়িয়ে আছি, আমাকেও সেম দেখালো, এখানটা এরকম এরকম করলো মাথাটা, যে ওইদিকে করতে। তুমি জানলে কি করে? না আমি তো দেখতে পাচ্ছি। এই জিনিসটা মেয়েটাকে মারাত্মক নাড়িয়ে দিয়েছে যে তুমি কি করে জানলে? আমার বাড়ি চেনো না, আমার বাড়িতে রান্নাঘরের পাশে একটা বারান্দা বড়, তুমি জানলে কি করে? তো দিস ইজ দ্য প্রুফ কি আমাদেরকেও বডি থেকে বেরোতে হয়। দিস ইজ দ্য প্রুফ। ঠিক আছে, এরপরে এইভাবে মা লক্ষ্মী তার বাড়িতে যাওয়ার পর থেকে সে তাদের সাথেই কথা বলে সমস্ত আনসার্স পাচ্ছে। তারপরে একটু আমি বলছি কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞেস করবে, না হলে আর যা কানেকশন তোমাদের তোমার আমাকে লাগবেই না। তারপরেও মেয়েটি মাঝে মধ্যে আমাকে একটু কথা টথা বলে, মানে কি করা যায়। একটুখানি ওর মধ্যে একটা মানে স্পার্ক ছিল, সেটাকে তুমি একটু জাস্ট একটা মানে ইন্ধন জগিয়ে দিলে ইন্ধনে কাজ হয়েছে আর কি, যে ইঞ্জিনটা চলা শুরু করেছে। এবং মেয়েটির বিয়েও 2027-এর মধ্যে হয়ে যাবে, সেই ইয়েও এসে গিয়েছে। এবং কার সাথে হবে সেটাও এসে গিয়েছে, ও দেখতে পাচ্ছে। মানে আমরা যতবার জিজ্ঞেস করছিলাম যে যে ছেলেটির সাথে কথা চলছে তার সাথে কি হবে, সব চুপ, কেউ কিছু বলছে না। আবার কিছু দেওয়ার পর আবারও কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, বলছে না। লাস্টে দেখিয়েছে মহাদেবজিকে শ্রীকৃষ্ণ মানে লর্ড বিষ্ণু জড়িয়ে ধরছেন, এই একটা সিন দেখিয়েছে। তখন আমার মনে হলো তার মানে যে আসবে না উনি এই ছেলেটি নয়, যে আসবে সে মহাদেব, মানে মহাদেব না, সরি, লর্ড রুদ্রাকে লর্ড বিষ্ণু জড়িয়ে ধরছেন। এইটা কোডে মানে কোড ল্যাঙ্গুয়েজে তারা কথা বলেন না, এটা সাইন অ্যান্ড সিম্বলসে দেখিয়ে দিয়েছেন। তার কয়েকটা দিন পরে মেয়েটি বলল যে হ্যাঁ দিদি মনে পড়ছে যে ওই যে একটা দৃশ্য দেখিয়েছিলেন না, যে রুদ্র বাবাকে লর্ড বিষ্ণু জড়িয়ে ধরছেন, আমরা একটা মান্নাত করে এসেছিলাম, সেটা মনে করে দিয়েছে, যে ওখানে গিয়ে পুজো দিলে তারপরে আমার এই ইচ্ছেটা পূরণ হবে। সেটা আমি ভুলে গিয়েছিলাম, ওইটা মনে করিয়ে দিয়েছে। আমি তো জানি না, আমি কোথা থেকে জানবো? মেয়েটাই তো ভুলে গিয়েছে, সেটা মনে করিয়ে দিয়েছে। সেটা মেয়েটা আবার কয়েকদিন পরে গিয়ে স্ট্রাইক করেছে, যে আমি এখন বুঝতে পেরেছি কি মিনিং ছিল। এখন মেয়েটা খুব ভালো আছে। রিসেন্টলি ওর এক্সামস চলছে, ওই জন্য আমি বলছি তুমি অডিওতে একটু পাঠাও তো। ও অডিওতে আমাকে ওর ইয়েটা পাঠিয়ে দিয়েছে আবার, যাতে কোনো পয়েন্টস আমি মিস না করি। শুধু ওর একটাই কোয়েশ্চেন, যে তুমি জানলে কি করে যে আমাদের বাড়ির ভিতরে কিচেনের পাশে বড় বারান্দা আছে? এটা তুমি জানলে কি করে? তোমার বলা উচিত ছিল এটা কেকে পডকাস্ট থেকে যখন আমি বসেছি কিছু করেছি বলেই বসেছি। এটা একটু বড় বড় কথা হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করো দিদি তোমার ব্যাপারে আমি এখনো পর্যন্ত নেগেটিভ কিছু পাইনি। একটু কয়েকজন লিখে যে বিশাল তাদের জন্য আজকে এখানে লাইভটা করতে পারলাম, হ্যাঁ তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, এবার দেখো ভালো খারাপ তো থাকবেই, তারা না বললে তো আমাদের না, ভেতরে তারা তো খারাপ কিচ্ছু বলেনি, যা বলেছে পজিটিভলি নিয়েছি। কিন্তু আমার মানা আছে আর কমেন্টস পড়বি না, তা পড়বো না, কুছ ভি হয়ে যায়। থ্যাংক ইউ এত সুন্দর পডকাস্ট দেওয়ার জন্য। আর নতুন বছরে আশা করব সব মানুষ দেখবেন, এবার দেখছেন এতক্ষণ ধরে, আমি জানি আপনারা দেখেন, মানে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে অনেকে বলছে প্লিজ তুমি আবার রিনিতা দিকে নিয়ে এসো, দাদা তুমি নিয়ে এসো কৌশিক। জানো না কিভাবে রিঅ্যাক্ট করে, মানে কয়েকজন কিভাবে রিঅ্যাক্ট কেউ করে যদি একবার ফোনে। বাজে বললে, আমি এটা দেখেছি, আমি দেখেছি, আপনি যদি দেখবেন তোমার কমেন্ট সেকশনে, চোখে জল এসে যাবে এমন ভাবে কথা বলে। হ্যাঁ, আর আমি দেখছি একজন বলেছে যে জানে না, তার নিচে আবার কয়েকজন লিখেছে আরে ফাইট করে। হ্যাঁ। এবং রিসেন্টলি হয়েছে একটা পডকাস্টের আরেকটা চ্যানেলে, রিসেন্টলি হয়েছে যে আমি লিখেছিলাম যে আমি দেখতে চাইছি বাবাকে কতজন ভালোবাসেন। সেখানে একজন লিখেছে তুমি তোমার মতন ইয়ে করতে চাও, ইউর আ পিওর সোল, তোমার প্লে লিস্ট আমি বানিয়ে রেখেছি এরকম। আমাকে কনফিডেন্স জুগিয়ে দিয়েছে। আর আমাকে বাবাই বলেছিলেন একটা ফার্স্ট কমেন্টটা শুধু পড়বি গিয়ে, তারপরে বেরিয়ে আসবি। আমি ফার্স্ট কমেন্টই ওটা পেয়েছি, তারপরে বলছে আর দেখবি না, চল। আমাকে আমার পডকাস্ট দেখাই মানা, শুধু যেটা বলবে এটা দেখ, ওটা দেখি আমি, আদারওয়াইজ আমি দেখি না পডকাস্ট। সত্যি কথা। ওই জন্য মানুষজন বলে আপনি এটা বলেছিলেন না, আমি বললাম আচ্ছা আরেকটু বলুন তো কি বলেছিলাম। এটাও হয়। তখন বলে আপনি দেখে নিলাম না, আমার দেখা মানা। কারণ মাথার উপরে কখনো অহংকার চড়াতে নেই, নিজেকে সবসময় শোনো, সুশান্ত সিং রাজপুত এত বড় বড় একটা হস্তি, সে জানো তার প্রত্যেকটা অ্যাওয়ার্ড কোথায় রাখতো? মাটিতে পুঁতে রাখতো। কতগুলো অ্যাওয়ার্ডস পেয়েছিল আমি জানি না, কিন্তু সব বাড়ির পেছনে মাটিতে পুঁতে রাখতো। কেন জানো? অনেকেই তো সবাই কি করবে, আমরা হলো কি করবো, সিনে অ্যাওয়ার্ড কোথায় রাখবো? সাজিয়ে রাখবো, আমি তো এখানে রাখবো। মাটিতে পুঁতে রাখতো যাতে মাথায় না চড়ে। তাহলে সে কি চিজ ছিলেন?
তাহলে সে যদি একটা 33-34 ইয়ার্সের একটা বাচ্চা ছেলে এইরকম চিন্তা ভাবনা রাখে, তার সোল কতখানি ওল্ড এবং কতখানি জাগ্রত সে। উনিও কিন্তু মহাদেবের বিশাল ভক্ত ছিলেন। তো সে যদি এটা করতে পারে, তো কোথায় আমরা চিনিপুটি পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছি? সেটাই সেটাই শেখার মতো যে কত ছোট আমাদের থেকে, কিন্তু তার এই জিনিসটা, এটা তো ইয়েতেই নিউজেই বলা হয়েছে, নিউজে বলা হয়েছিল, বলা তুমিও হয়েছিল। কভার করেছো, সেই এবং ওটার পডকাস্ট থেকে আছে। শিক্ষা নিয়েছি আমি। হুম, এই জন্য কখনো মাথায় না, আমরা যেখানে আছি পায়ের তলায় আছি, তাদের পায়ের তলাতেই থাকবো, সেখানেই মোক্ষ পাবো। কোনোদিনও তাদের হ্যাঁ, তাদের হৃদয়ে যাতে আমাদের স্থান হয় আফটার আর ডেথ, তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, এই জন্যই কাজ করা। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট রিনিতা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার দিদি, নমস্কার।